ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং পার্টিসিপেন্ট আছে এই মুহূর্তে 16 জন, এবং আপনারা এই মুহূর্তে জাস্ট ফ্রি ক্লাস করছেন। তো যারা আমাদের একদম নতুন আছেন, আমাদের কোর্স মডিউল দেখেননি বা ডিটেইল জানেন না, তাদেরকে আমাদের মডিউলটা দেখে নিতে হবে। আর এই মডিউলটা দেখার জন্য জাস্ট আপনারা যদি গুগলে যে ইউটিউবে যান, ইউটিউব থেকে আমাদের মডিউলটা খুব সুন্দর করে দেখে আসতে পারেন। আমি ইউটিউবে যে জাস্ট এই মুহূর্তে মডিউলের লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই দেখে নেবেন। আর এই মুহূর্তে 18 জন জয়েন করেছেন, সবাইকে বলছি আমাদের যে কোর্সটা, যে কোর্স বা প্যাকেজ, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর প্যাকেজটা। গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং যে কোর্স, এই কোর্সে টোটাল মেয়াদ 3 মাস 72 ঘন্টা, এবং এর মধ্যে যে কন্টেন্ট গুলো শিখবো আমরা, সেগুলো দেখে নিতে হবে। আর গাইজ, আপনাদের সাথে আমার পরিচয়, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের মেন্টর এবং ইনস্ট্রাক্টর গ্রাফিক ডিজাইনার আইটি ভ্যালির পক্ষ থেকে। এবং আপনারা জাস্ট ইউটিউবে যে সার্চ করলে এমডি জাকারিয়া লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুক, গুগল যে কোনো জায়গায় সার্চ করলে আমাকে এবং আমার ডিটেল পেয়ে যাবেন। আর এই মুহূর্তে জাস্ট আমি ইউটিউবে আছি, ইউটিউবের মধ্যে আমার যে কোর্সের মডিউলটা, সেটা আমি লিংকটা আমি সবাইকে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এই লিংকটা দেখে নেবেন। গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স মডিউল, এই মডিউলের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডিটেইল দেখে নেবেন। মাত্র 7 মিনিটের একটা মডিউল, এই মডিউলটা দেখলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন। এবং আমাদের বিগত ব্যাচের যে স্টুডেন্টরা আছে, তারা এই রুলসেই ক্লাস করছে। এই ভিডিওটা যে রকম প্যাকেজে সাজানো হয়েছে, ওই প্যাকেজেই তারা ক্লাস করছে, এবং তাদের হিস্ট্রি বা তাদের সাথে আপনারা ক্লাস করতে পারবেন। আপনারা সবাই জুমের চ্যাট বক্সে চলে আসেন, এবং চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে আমি আমাদের কোর্সের মডিউলের লিংক দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার এই চ্যানেলে যে আপনারা আমার অন্যান্য ক্লাসের ভিডিওটাও দেখে নিতে পারেন। আচ্ছা গাইজ, এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 20 জন। যারা যারা লেটে জয়েন করেছেন, সবাইকে বলছি যে আপনারা কে কোন জেলা থেকে আছেন এবং আজকে কত নম্বর ক্লাস করছেন, সেটা যারা যারা জানাননি একটু এখনই জানিয়ে দেন। সবাই চ্যাট বক্সে চলে আসি, চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে দুটো সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যারের বেসিক আলোচনা করব, যে কোন সফটওয়্যার কি বা কোথায় কি কাজ হয়, আমরা কেন গ্রাফিক ডিজাইন শিখছি, বা গ্রাফিক ডিজাইনের ফিউচার কি, আমরা আসলে গ্রাফিক ডিজাইন শেখার জন্য ক্যাপাবল কিনা, আমরা সময় দিতে পারবো কিনা, গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের কম্পিউটার লাগে, সবার কম্পিউটার আছে কিনা, বা নতুন করে কম্পিউটার কেনা লাগবে কিনা। তো এই সবের উত্তর দিয়ে আমরা কাজ শুরু করব। ওকে, কল্পনা আপু রংপুর থেকে ফার্স্ট ক্লাস করছে, রাজশাহী থেকে মীরা আপু ফার্স্ট ক্লাস করছে, রংপুর থেকে কামরুল হাসান ক্লাস করছে। ওকে ফাইন। জি, সবাইকে বলছি আমি আমাদের কোর্সের মডিউলটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে এই মডিউলটা দেখে নেবেন, ঠিক আছে? এবং অন্যান্য ক্লাসের ভিডিও দেখতে হলে জাস্ট আমার ইউটিউব চ্যানেলেই পাবেন, এবং ইউটিউবে আমার নাম এমডি জাকারিয়া এটা লিখলেই পেয়ে যাবেন। কারো কোনো বেসিক লেভেলের প্রশ্ন থাকলে করে ফেলেন। এবং আজকে আমরা কোন সফটওয়্যার করব আপনারা একটু বলেন, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ সেটআপটা একটু দেখাবেন। ওকে ফাইন, আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার ইনস্টল করে দেখাই দিব। এহদাসমুল রংপুর থেকে আছেন। ওকে ফাইন, আজকে কত নম্বর ক্লাস এহদাসমুল ভাই আপনার? আচ্ছা, কল্পনা আক্তার বলেছেন ইলাস্ট্রেটর। ওকে ফাইন, ফার্স্ট ক্লাস। ওকে, আমরা একটু যারা যারা একদমই নতুন এবং কম্পিউটার সফটওয়্যার নয়, আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি, জাস্ট সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং আমি এখনই দেখাই দিব যে সফটওয়্যারটা ডাউনলোড করার পর ইনস্টল কিভাবে করতে হয়, ঠিক আছে? আমি এই মুহূর্তে আপনাদের চ্যাট বক্সে পোর্টেবল সফটওয়্যারের লিংকটা দিচ্ছি, পোর্টেবল সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নেবেন। কি কি কাজ শেখাবো সেটা এই মডিউলটা দেখে নিতে হবে ভাইয়া, মডিউলটা দেখলে ডিটেল বুঝতে পারবেন কি কি কাজ শিখবো আমরা। কি কি কাজ শিখবো সেটা দেখতে হলে এই মডিউলটা দেখতে হবে। মডিউলের লিংকটা আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, এবং আমি এখন আবার দিয়েছি, চেক করেন। হাসিবুল ইসলাম অনু ভাই, আমি চ্যাট বক্সে লিংক দিয়েছি, এই লিংকের মধ্যে আমাদের মডিউলটা দেওয়া আছে। মডিউলটা এখন দেখার দরকার নেই, পরে দেখে নিন। এই মডিউলটা পরবর্তী সময়ে দেখে নিন, এখন ক্লাসের মধ্যে এটা দেখার দরকার নাই। আচ্ছা ক্লাস, কারো যদি কোনো বেসিক লেভেলের কোনো প্রশ্ন থাকে ঝটপট এখনই প্রশ্নগুলো করে ফেলতে পারেন, মাউথপিস অন করে প্রশ্নগুলো করে ফেলতে পারেন, আমি আনসার করছি। কারো কোনো প্রশ্ন আছে? মাউথপিস অন করে জাস্ট প্রশ্নগুলো করে ফেলতে পারেন, আমি লাইভে আনসার করে দিচ্ছি। ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া কামরুল বলছিলাম ভাই। এর আগে কখনো কাজ করি নাই, আমি কি বেসিক থেকে শুরু করতে পারবো? আমি কি পারবো এটা করতে? আচ্ছা, আপনার কম্পিউটার এবং ল্যাপটপ আছে কিনা? ল্যাপটপ আছে, আমি অফিসিয়াল কাজ করি।
আচ্ছা, যেহেতু আপনার ল্যাপটপ আছে অবশ্যই পারবেন। ল্যাপটপ বা কম্পিউটার যার আছে সেই কাজটা করতে পারবে, এবং যারা একদম জিরো থেকে মানে ধরেন আপনি মাউসের রাইট ক্লিক বা লেফট ক্লিক কি সেটাও জানেন না, তাও আপনি পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করা হয়। আমাদের এখানে আর একটা কোর্স আছে যেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য, যারা অলরেডি গ্রাফিক ডিজাইনার বাট মার্কেটে কাজ পাচ্ছে না তাদের জন্য একটা কোর্স আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সেই ক্ষেত্রে আপনাকে অলরেডি গ্রাফিক ডিজাইনার হইতে হবে, কিন্তু আপনি এই মুহূর্তে জিরো, আপনি কি থেকে শুরু করবেন? আপনি একদম জিরো থেকে শুরু করবেন। তো বিগিনারদের জন্য এটা এই কোর্স। ক্লিয়ার? ভাইয়া ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি রংপুর থেকে শামুল ইসলাম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনে মানে বেশি পারি না, অল্প একটু পারি আর কি। আর এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করি। হ্যাঁ, তা আমি এই কোর্সটা আপনার এখানে করতে চাচ্ছি আর কি। ওকে, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আসলে আমাদের যে ফ্রি ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো আসসালামু আলাইকুম ভাইয়া। দেওয়া হয়েছিল। জি, কল্পনা আপু বলে ফেলেন। জি ভাইয়া, পোর্টেবল সফটওয়্যারটা সম্পর্কে একটু বলতেন যদি। বলছি এবং লিংকও দিয়েছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সের যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসগুলো আপনারা করতে পারবেন জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ আর একটা তারিখ, আজকে কত তারিখ, আর একটা দিন ক্লাস পাচ্ছেন আপনারা, 31 তারিখ পর্যন্ত মানে ক্লাস পাচ্ছেন। অর্থাৎ আগামীকাল আমাদের এই প্যাকেজটা শেষ। আর জানুয়ারি মাসে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হবে, আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারেন, যেটা শুরু হবে 10 তারিখ বা 15 তারিখের দিকে। আর আপনারা যারা এই কোর্সে বা ব্যাচে জয়েন করবেন অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো করে দেখবেন। ফ্রি ক্লাস বলতে যে আধা ঘন্টার একটা ক্লাস 9টা থেকে 9:30 বা 10টা পর্যন্ত, এটা না। ফ্রি ক্লাস মানে আমাদের অন্য ব্যাচে যে ক্লাসগুলো দেখতে হবে, আমাদের অন্য যে বিগত ব্যাচ আছে যেখানে 50 জন, 60 জন বা 100 জন পর্যন্ত স্টুডেন্ট ক্লাস করছে, তারা কিভাবে ক্লাস করছে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট হয়ে থাকে। তো দেখা যায় যে এখানে অনেক মানুষ, অনেকজন একসাথে ক্লাস করে। তো এটাও কিন্তু একটা ব্যাপার যে আপনি হয়তো বলবেন যে ভাই আমি তো মনে করছি যে 10 জন বা 20 জনের ক্লাস, কিন্তু এখানে যে দেখছি 100 জন ক্লাস, 100 জনকে একত্রে ক্লাস করা সম্ভব কিনা। তো এই সবের প্রশ্নের উত্তরের জন্যই আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো দেওয়া, এবং ফ্রি ক্লাস দেখবেন বা বিগত যে স্টুডেন্ট গুলো আছে তাদের তাদের কাজ দেখবেন বা তাদের কাছ থেকে রিভিউ নেবেন, তারপর আপনারা এই ব্যাচে জয়েন করবেন। ঠিক আছে? আর আমি কিছু বেসিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এবং সফটওয়্যারও দিয়ে দিয়েছি। সফটওয়্যার সবাই ফ্রিতে পাবেন, সফটওয়্যার গুলো আমাদের ভাইয়া, দিয়ে দেওয়া হয়েছে। যে সামিউল ভাই, হ্যাঁ, আমি বলছিলাম কি, আমি ওই ফটোশপ 2021-এ কাজ করি আর কি। চলবে না ওটা? ওকে, অবশ্যই চলবে। হ্যাঁ সিএস 6 থেকে হ্যাঁ, সিএস সিএস 6 থেকে শুরু করে সিসি 2021 পর্যন্ত যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে চলবে। তার মানে সিসি 2019 চলতে পারে, সিসি 2020 চলতে পারে। ওকে, এবার আমাদের একজন আপু প্রশ্ন করলেন যে আমাদের যে পোর্টেবল সফটওয়্যারটা আসলে কি। তো সবাই দেখেন জুমের চ্যাট বক্সে একটা সফটওয়্যারের লিংক দেওয়া হয়েছে যেখানে লেখা আছে পোর্টেবল। তো এইখানে এই যে সফটওয়্যার লিংকটা, এই লিংকে যদি আমি ক্লিক করি, আমি জাস্ট লিংকে ক্লিক করেছি, দেখেন একটা গুগল ড্রাইভে চলে গিয়েছে, গুগল ড্রাইভে আমাকে নিয়ে গিয়েছে। এবং এই গুগল ড্রাইভে যাওয়ার পর এখানে দেখেন উপরে ডান দিকে ডাউনলোড লিংক আছে, ডাউনলোডের একটা আইকন আছে। তো এখানে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম এবং এটা ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার জন্য সে আমাকে আরেকটা পেজে নিয়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছি যে পোর্টেবল এআই এন্ড পিএস লেখা, জিপ লেখা, পাশে 215 লেখা। তো 215 এম মানে হচ্ছে 215 মেগাবাইট। 215 মেগাবাইটের এই ফাইলটা আপনি জাস্ট ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড এনিও, এখানে লিখলে, এখানে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, এই যে উপরে দেখেন এটা ডাউনলোড হচ্ছে। তো এই ফাইলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই ফাইলটা লাইট সফটওয়্যার। লাইট সফটওয়্যার বলতে ধরেন আমাদের একটা সফটওয়্যার হয় 2 জিবি, 1.5 জিবি, 2 জিবি, 3 জিবি একটা সফটওয়্যার সাইজ। এখন আপনারা যারা অনেক দূর থেকে, ধরেন আপনি কক্সবাজার থেকে, আপনি ভালো ইন্টারনেট নাই, মোবাইল ডাটার সাহায্যে আপনি ক্লাস করতেছেন। এখন আপনি গ্রাফিক ডিজাইন কি সেটাও জানেন না। তো এটা জানার জন্য আপনি সফটওয়্যার ইনস্টল করতেছেন, সফটওয়্যার ইনস্টল করতে করতে আপনার 2-3 জিবি শেষ, এবং মাঝে মধ্যে ইনস্টলও হয় না বা ডাউনলোড হয় না, ইনস্টলের প্রসিডিউর গুলো একটু জটিল। যে কারণে আমরা ফার্স্টে আপনাকে যে সফটওয়্যারটা দিচ্ছি সেটা খুবই লাইট একটা সফটওয়্যার, যাতে আপনি 2 মিনিটের মধ্যে কাজ শুরু করতে পারেন। যেমন এখানে আমি যে সফটওয়্যারটা দিচ্ছি, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে আপনাদের লাগবে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম, আর ডাউনলোড ইনস্টল করতে লাগবে আর 2-3 মিনিট বা 5 মিনিট লাগলো। তার মানে আপনি মাত্র 10-15 মিনিটের মধ্যে আপনি সফটওয়্যারটা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখনই ডাউনলোড করে এখন ইনস্টল করে ফেলতে পারেন। ক্লিয়ার? তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেন। এটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। এবং অনেক সময় দেখা যায় যে আমি অফিসে গিয়েছি, জাস্ট ছোট একটা কাজ, এই ছোট একটা কাজ করার জন্য আমাকে ফটোশপ লাগবে, কিন্তু ফটোশপের অরিজিনাল ফাইল তো অনেক বড়, 3 জিবি, 6 জিবি। এখন এত বড় সাইজ তো আমার এই মুহূর্তে আমি ইনস্টল করব, ডাউনলোড করব, সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে আমরা এই পোর্টেবল বা লাইট সফটওয়্যার ইউজ করে থাকি। কল্পনা আপু, আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। গাইজ, আর কারো কোনো প্রশ্ন থাকলে জাস্ট মাউথ পিস ওপেন করে প্রশ্নটা করে ফেলেন। হ্যাঁ ভাইয়া, ফারজানা, যেটা আছে, কিন্তু আমরা কি এটা ডাউনলোড করব?
সরি আপু, একটু প্রশ্নটা আবার করেন। মানে বলতেছি আমাদের তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোটাই মানে ইনস্টল বা ডাউনলোড করা আছে, এখন আমরা কি এটা করব কিনা? লাগবে না আপু, লাগবে না। যদি আপনার করা থাকে সেক্ষেত্রে লাগবে না। তবে এই পোর্টেবল ফাইল তো এটা রেখে দিতে পারেন, দেখা গেল আপনার পরবর্তীতে কোনো কাজে লাগবে, ইনস্টল করার দরকার নেই, চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনার কাছে, সংগ্রহ করে রাখতে পারেন। কারণ পোর্টেবল সফটওয়্যার তো সবসময় পাওয়া যায় না। বুঝতে পারছেন? জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভাইয়া এখন তো ফোন থেকে ক্লাস করছি, পিসি তে কিভাবে এটা ডাউনলোড করব? লিংকটা কপি করলে হয়ে যাবে? এই লিংকটা কপি করে রেখে দেন, এই লিংক থেকে পরবর্তীতে ডাউনলোড করে নেবেন। এই লিংকটা মেসেঞ্জারে কাউকে পাঠিয়ে রাখেন বা কপি করে গুগল কিপে রেখে দেন, ঠিক আছে? ভাইয়া বলেন জি ভাই। ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করেন। আচ্ছা, আপনাদের যে জানুয়ারি 10 তারিখ থেকে শুরু হবে, হ্যাঁ, আমরা মোট কয়টা ক্লাস পাবো? এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওর মধ্যে টোটাল দেওয়া আছে 72 ঘন্টার এই প্রজেক্টটা। তো 72 প্রজেক্টটা সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। আপনাদের যে ব্যাচটা হবে সেটা আমার মনে হয় আজকে কি বার? বুধবার, বুধবার, বুধবার শনিবার বৃহস্পতিবার, এরকম মনে হয়। বুধ বৃহস্পতি শনি এরকম মনে হয় বার ফাঁকা আছে, বা বুধ বৃহস্পতি রবিবার। কখন হবে কয়টার সময় হবে? রাত 9টা থেকে রাত 9:30 থেকে আপনাদের ক্লাসটা। 9:30 থেকে 10:30 নাকি? না না না, 2 ঘন্টা করে ক্লাস, রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত। আচ্ছা। আরেকটা সিটও খালি থাকতে পারে, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি সাধারণত একটা ব্যাচ আছে, তো এখানে সিট ফাঁকা থাকতে পারে। তো এটা আমি এখনো জানি না বা ডিটেল বলতে পারছি না। এটা আমাদের এখানে শেখানো হবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখানো হবে, এবং এই মডিউলটা দেখলে আপনারা ডিটেল বুঝতে পারবেন। আচ্ছা, বুঝছি। এবং আমার মানে কোর্স ফি কত টাকা আপনাদেরকে পে করতে হবে? এই মুহূর্তে আপনাদের অনলাইন যে প্যাকেজ, অনলাইন ব্যাচে মাত্র 1000 টাকা রেজিস্ট্রেশন ফি রাখা হচ্ছে। এটা ফ্রিটা কি আপনারা কোর্স শুরু হওয়ার সঙ্গে নেবেন না পরে নেবেন? আগে, এটা যখন আপনি ফ্রি ক্লাসগুলো করবেন, আপনাকে ফার্স্টে ফ্রি ক্লাস করতে হবে, ডিটেইল জানতে হবে, সবকিছু বুঝতে হবে, সফটওয়্যার ইনস্টল করে আপনি পারবেন কিনা, বা আপনার কম্পিউটারে সফটওয়্যার চলবে কিনা। আমি কাজ করি আর কি, এত কাজ করি আমি, আরো বেটার শেখার জন্য আপনাদের কাছে শিখবো আর কি। বা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে ডিটেইল জেনে বুঝে নিতে হবে। তারপরে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হয় আর কি। ফর্ম ফিল আপ করার পর আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর আপনাকে একটা পেইড গ্রুপে নেওয়া হবে, তারপর ওই পেইড গ্রুপে ক্লাস দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমাদের কয়েকদিনের মধ্যে একজন পিসি কিনবেন, তো কোন পিসি কিনলে ভালো হবে? তো এর উত্তর হচ্ছে, ভাই আপনার বাজেট যত, আপনি যে পিসিটা কিনতে চাচ্ছেন আপনার বাজেটের মধ্যে, ওই পিসিটাই কিনেন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য একটা দামি পিসি কিনতে হবে সেটা করার কোনো দরকার নেই, সব কম্পিউটারের মধ্যেই গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার চলবে। আপনার যদি কম্পিউটার হয় ধরেন 10,000 টাকার বাজেট, 10,000 টাকা আমি একটা কম্পিউটার কিনতে চাই, সেক্ষেত্রে আপনি 10,000 টাকার কম্পিউটার কিনে ফেলছেন, আপনি ওই 10,000 টাকার কম্পিউটারের মধ্যেও গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। 4GB র্যাম লাগাই নেবেন, আর সফটওয়্যার ইউজ করবেন লাইট সফটওয়্যার, এই যে যেমন CS6, তাইলেই হবে। সিসি ইউজ করার দরকার নেই, যেহেতু আপনার কম্পিউটারটা একটু লো কোয়ালিটির বা অনেক আগের কম্পিউটার, কনফিগারেশনটা একটু লো, দ্যাটস ওয়াই আপনি সেখানে উইন্ডোজ 7 ইউজ করবেন, আপনি সেখানে লাইট সফটওয়্যার ইউজ করবেন, সফটওয়্যার কম ইউজ করবেন, তাইলেই হবে। ব্যাপারটা বুঝতে পারছি? সো এখানে ব্যাপারটা এমন না যে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনার গ্রাফিক্স কার্ড থাকা লাগবে, 50,000 টাকার কম্পিউটার কেনা লাগবে। CS6 এর লিংকটা দেওয়া হয়েছে, আমি আবারও দিচ্ছি। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। CS6 এর লিংকটা আমি দিয়ে দিয়েছি কয়েকদিনের মধ্যে। ওকে, লিংকটা দিয়েছি। একটা ফোনে হবে না, এই ফোনে এই সফটওয়্যারটা ডাউনলোডও করার দরকার নাই। যদি ডাউনলোড হবে, ফোনে ডাউনলোড করারও দরকার নাই, কম্পিউটারে করবেন। লিংকটা কপি করে রাখেন, পরবর্তীতে করে নিয়েন। জি, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের এখানে কেউ কি আমাদের আগের কোনো ক্লাস করেছেন? আমাদের এর আগের কোনো ব্যাচে ক্লাস করেছেন? ধরেন গতকাল বা গত পরশু, এরকম কেউ কি আছেন যে আমাদের গতকাল বা গত পরশু ক্লাস করেছেন কোনো একটা ব্যাচে? এরকম কি আছেন? আসি ভাইয়া। আচ্ছা, যে আছেন বললেন, সে একটু মানে ক্লাসগুলোতে কি দেখলেন বা কি শিখলেন যদি বলতেন, বা ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে, আমাদের বিগত যে ক্লাসগুলো, অন্য ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের ক্লাস। আমি ওই যে মকআপ গুলি দেখলাম, কিভাবে মকআপ করতে হয় বা কিভাবে কি করতে হয়, এই আর কি, ভালোই লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আরেকজন বলেন, অন্য কেউ অন্য ব্যাচের সাথে যে ক্লাস করেছেন এরকম, মানে আপনার কাছে কেমন লেগেছে ওদের ব্যাচে ক্লাস? এই যে ধরেন একটা ব্যাচে অনেকজন ক্লাস করে, 50-60 জন, 50 জন, 100 জন ক্লাস করে, তো আপনার কাছে ব্যাপারটা কি মনে হয়েছে যে অনেকজন ক্লাস করে গ্যাদারিং হতে পারে বা এরকম কিছু? ভালো লাগছে ভাই। আচ্ছা, আর কিছু বলেন নাই? আচ্ছা, ইমদাদুল শেখ, আর কেউ ক্লাস করেছেন আমাদের বিগত অন্য ব্যাচে? আচ্ছা,
ওকে গাইস, আমরা আজকে কোন চ্যাপ্টার যেটা হয় এই জিনিসটা খুব ভালো লাগছে আর কি। কোনটা ভালো লাগছে বুঝিনি। সবার হোমওয়ার্ক দেখা হয় এই জিনিসটা ভালো লাগছে অনেক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হোমওয়ার্ক সবারই দেখা হয় এবং হোমওয়ার্কের জন্য গ্রুপ আছে, সেখানে গ্রুপে পোস্ট করতে হয়। ওকে গাইস, আচ্ছা আমরা আজকে ক্লাসে কি শিখবো? আজকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর কি সম্পর্কে জানতে চাই। আচ্ছা আমার আগে একটা প্রশ্ন আছে সবার কাছে। আপনারা তো মূলত সবাই ফ্রিল্যান্সিং এর চিন্তাই করেন বা ফ্রিল্যান্সিং করবেন দেখে একটা কোর্সের জন্য চিন্তা করে রাখি যে একটা কোর্স করব। তো দেখা যায় আমরা অনেকেই 20,000 টাকা বা 30,000 টাকা খরচ করে একটা কোর্স করব না বা করতে চাই না, বা আমাদের ওই রকম ক্যাপাবল আমরা না, যে কারণে আমরা আসলে এরকম বড় একটা কোর্স করা হয় না। ঠিক আছে, যে কারণেই কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা কিন্তু করোনাকালীন সময়ে মাত্র 1,000 টাকা করে দেওয়া হয়েছে অনলাইনে, এবং আমাদের অফলাইনে কিন্তু টোটালি অফিস অফ। আমাদের যে অফিসটা, মিরপুরের অফিসটা টোটালি অফ, মানে করোনা থেকে শুরু করে সেই যে বন্ধ হয়েছে এখন পর্যন্ত আমাদের অফিসটা খোলা হয়নি। পরবর্তীতে আমাদের আরেকটা অফিস খোলা হয়েছে, ইসে শিফট হয়েছে, সেটা হচ্ছে নিউ মার্কেটে। আমাদের নিউ মার্কেটে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা অফিস নেওয়া হয়েছে। কিন্তু আমাদের ওই বিল্ডিংটা টোটালি অফ, কারণ হচ্ছে ওই বিল্ডিংটা সব কোচিং সেন্টার। ওই বিল্ডিং থেকে 1 তলা থেকে শুরু করে 7 তলা পর্যন্ত সব কোচিং সেন্টার। তো যে কারণে ওই বিল্ডিংটাই টোটাল অফ হয়ে আছে। তাও কোচিং সেন্টার গুলো হচ্ছে বিসিএস এর কোচিং সেন্টার, অ্যাচিভমেন্ট, সাইফুস, এরকম ধরনের কোচিং সেন্টার, যেগুলো সব অনলাইনে চলে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ অনলাইনে নেওয়া হচ্ছে, এবং আমাদের এই প্রজেক্টটার মধ্যে আইটি ভ্যালিবিলিটি, গ্রাফিক টুলবক্স, ক্যারিয়ার গ্রাউন্ড, 3টা প্রতিষ্ঠান আছে। আর এই কোর্সের ডিটেইলটা দেখে নেবেন, মডিউলটা দেখে নেবেন, বা ইন্টারেস্টেড ফিল করলে আপনারা বিভিন্ন ফ্রি ক্লাসগুলো করে দেখবেন। বিভিন্ন সময় আমাদের ক্যাম্পেইন চলে, ঠিক আছে। আর আজকে আমরা যে কাজগুলো করব তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে আমরা ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি, এবং আমরা কেন ফ্রিল্যান্সিং করব বা কেন আউটসোর্সিং করব, এইটা যদি কেউ আমাদের উত্তর দিতেন। কেউ কেউ আছেন ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, বা আমরা কেন করতে চাই? আনসার করবেন। জি, ইমদাদুল শেখ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার মনে হয় নেটের প্রবলেম, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। ইমদাদুল ভাই কি আমরা আপনাকে শুনতে পাচ্ছি না? আর কেউ আনসার করবেন? ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, বা কোনটা কেন করব? ভাইয়া, জি ভাইয়া। আউটসোর্সিং হচ্ছে নিজেরা কোনো কাজ না করে অন্যকেদের হায়ার করে সে কাজটা করা হলো আউটসোর্সিং। ফাইন। জি, আর ফ্রিল্যান্সিং? ঠিক সম্পর্কে আমি সঠিক জানি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি, আমাদের উনি যে আউটসোর্সিং বলেছে সঠিক, বাট একটু অন্যভাবে বললে ভালো হতো। হ্যাঁ, আর কেউ কি বলতে চান আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বা আমরা কোনটা করতে চাই বা কেন করব? আচ্ছা গাইস, ফ্রিল্যান্সিং, আচ্ছা কে একজন যেন ফারজান হাসান বলবেন। ফারজান হাসান বলেন। ফ্রিল্যান্সিং হচ্ছে মানে ভাইয়া যখন আমাকে সরাসরি একটা কাজ দিবে, মানে আমি নিজে যা করে দিব তা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আমি অন্যকে দিয়ে মানে যে কাজটা করে আনবো তা হচ্ছে আউটসোর্সিং। আমি যতটুকু বুঝলাম। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পেয়েছি। অ্যাকচুয়ালি রাইট, আপনি রাইট অ্যান্সার করেছেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং আমরা আসলে অনেক সময় জিনিসটাকে একই মনে করে থাকি, কিন্তু আসলে এটা এক না। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুইটা দুই বিষয়। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা, যে পেশার মধ্যে স্বাধীনতা আছে। স্বাধীনতা মানে আবার এমন না যে আমাকে একটা কাজ দেওয়া হলো 1 বছর পর আমি জমা দিব। আমাকে নির্দিষ্ট টাইম দেওয়া হয় যে 3 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে। তো 3 দিনের মধ্যে আমি চাইলে প্রথম দিনেই কাজটা করে ফেলতে পারি, আমি চাইলে প্রথম 2 দিন ঘুরে বেরিয়ে লাস্ট মোমেন্টে যে কাজটা করে দিতে পারি, আমি চাইলে ঢাকার মধ্যে কাজ করতে পারি, আমি চাইলে ঢাকার বাইরে কাজ করতে পারি, বা আমি চাইলে অন্য কেউ দিয়েও কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ এখানে কিন্তু সে দেখছে না যে তুমি কখন কাজ করছো, কি অবস্থায় কাজ করছো, এই জিনিসগুলো কিন্তু দেখছে না, আমার কাজটা পাইলেই হয়। তো এই যে ক্লায়েন্টের সাথে যখন আমি সরাসরি কাজটা করছি, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বা স্বাধীন পেশা। আর আউটসোর্সিং বলা হয় যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা কাজ রিসিভ করলাম। ধরুন আমি একটা কাজ নিয়েছি, আমাকে ঢাকার বাইরে থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, কেউ আমাকে একটা কাজ দিয়েছে। তো সেই কাজটা আমি নিজে না করে যখন আমি অন্যের দ্বারা করিয়ে নিব, তখন সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। যেমন ধরেন আপনি আমাকে একটা কাজ দিলেন, আমি কাজটা আপনার কাছ থেকে রিসিভ করেছি, যে ঠিক আছে আপনাকে আমি কাজটা কালকে দিব। তো জিনিসটা হলো আপনার কাছ থেকে রিসিভ করেছি আমি, কিন্তু আমি নিজে না করে আমার জুনিয়র দ্বারা, আরেকজনের দ্বারা আমি কাজটা করিয়ে তারপর আমি আপনাকে জমা দিয়ে দিলাম। আমার যে কাজটা করে দিয়েছে আমি তাকে কিছু টাকা দিলাম।
তো এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। তো আসলে আমাদের কোনটা করা উচিত বা কোনটা দিয়ে আমাদের জার্নিটা শুরু করা উচিত, ফ্রিল্যান্সিং নাকি আউটসোর্সিং? ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করা উচিত নাকি আউটসোর্সিং দিয়ে শুরু করা উচিত, বা কোনটা আমরা করব আগে? কোনটা? ফ্রিল্যান্সিং। কারণ আগে তো আমাকে নিজের কাজ করতে হবে, নিজের কাজ বুঝতে হবে। আগে আমি কাজ রিসিভ করব, নিজে বুঝবো সবকিছু ঠিকঠাক, তারপর আমি আমার সেটআপ করলাম, লোকজন সেটআপ করলাম, তারপর আমি কাজটা রিসিভ করে আমি তাদের দ্বারা কাজটা করে ফেললাম। তো এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। ক্লিয়ার? ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর থিংকিং আমাদের ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে ফাইন। জি ভাইয়া। আচ্ছা ফ্রিল্যান্সিং আমরা কেন করব? আপনারা তো দেখছেন যে গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রজেক্ট, সরকারি বিভিন্ন প্রজেক্ট থেকে আমাদেরকে এরকম বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স ফ্রিতে করানো হয়। এমনকি বিভিন্ন কোর্স প্রজেক্টের মধ্যে আপনি ক্লাস করলেও উল্টো আপনাকে টাকা দেওয়া হয়। আপনি একটা কোর্স করবেন গভর্নমেন্টের এবং আপনাকে টাকা দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু অনেক চেষ্টা করছে ফ্রিল্যান্সিং খাতে আমাদেরকে অনেক এগিয়ে নেওয়ার জন্য, এবং অলমোস্ট আমরা মাঝে মধ্যে সেকেন্ড হই, মাঝে মধ্যে থার্ড হই। 1 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং পেশার দেশ হিসেবে ইউএসএ, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া, 3 নম্বর হচ্ছে আমরা। তো এই যে তিনটা দেশ, এই তিনটা দেশ সবসময় বিট করে যাচ্ছে। কোন সময় বাংলাদেশ সেকেন্ড হচ্ছে, কোন সময় বাংলাদেশ ফার্স্ট হচ্ছে, কোন সময় বাংলাদেশ থার্ড হচ্ছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে বাংলাদেশ সবসময় আছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের এখন অসম্মানজনক একটা পেশা হিসেবে ফ্রিল্যান্সিংটাকে মানুষ বেছে নিয়েছে, বা স্টুডেন্টরা স্টুডেন্ট লাইফে ফ্রিল্যান্সিংটা করতে চায়। ফ্রিল্যান্সিং অনেক স্মার্ট পেশা। ফ্রিল্যান্সিং যে কেউ করতে পারে না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অনেক কিছু থাকতে হয়। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্কিল। আপনার স্কিল থাকা লাগবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইংলিশ জানা লাগবে। তার মানে ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে 3টা জিনিস থাকা লাগবে। 1 নাম্বারে যেটা, সেটা হচ্ছে ধৈর্য। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাকে স্কিল থাকা লাগবে, যেটা হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা এমএস ওয়ার্ড হতে পারে, সেটা পিডিএফ এডিটর হতে পারে, সেটা এমএস পাওয়ার পয়েন্ট হতে পারে, সেটা যে কোনো কাজ হতে পারে। এমনকি আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানেন, ধরেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, সেই ক্ষেত্রে আপনাকে একজন একটা ইংলিশে একটা জিনিস দিল, আপনি শুধু সেটাকে চাইনিজ ভাষায় তাকে বলে দিচ্ছেন বা লিখে দিচ্ছেন। এরকম করেও কিন্তু এটা হইতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি ফ্রিল্যান্সিং যে কোনো সেক্টর থেকেই করা যায়। আপনি যা জানেন সেটা থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট ফ্রিল্যান্সিং করতে হলে আগে আমাদেরকে স্কিল সেট করতে হয় বা স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। তো স্কিল যখন আমার থাকবে, আমি নিজে যখন স্কিলড হব, তখন আমি ফ্রিল্যান্সিং এর চিন্তা করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা আগে স্কিল ডেভেলপমেন্ট করি, বা স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টটা রান করি, বা নিজেদের স্কিল ডেভেলপ করি, তারপর আমরা ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করি। ফ্রিল্যান্সিং আজকে করতে চাইলাম, কালকে ফ্রিল্যান্সিং করলাম, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। বা ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং করা সোজা, বাট ওইভাবে ধাপে ধাপে আগাতে হয়। আমি কিছুই বুঝি না, জানি না, আজকে আমি ফাইবার একটা অ্যাকাউন্ট করলাম, কালকে থেকে আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। ফ্রিল্যান্সিং করতে হলে ফার্স্ট আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। 2 নাম্বার আপনাকে আপনার পোর্টফোলিও সাজাতে হবে। 3 নাম্বার আপনার মার্কেটিং করতে হবে। 4 নাম্বার আপনাকে অনলাইনে থাকতে হবে, প্রচুর সময় দিতে হবে, তারপর আপনি কাজ পাবেন। ব্যাপারটা এরকম, প্রসিডিউর গুলো এরকম। ঠিক আছে? আমাদের যাদের সময় নাই, যেমন এখানে অনেকে আছেন হয়তো বা স্কুল টিচার আর কলেজ টিচার, আপনাদের সময় নাই, সকালবেলা উঠে আপনারা স্কুলে চলে যান, আপনারা রাত জাগতে পারেন না। তো তাদেরকে কিন্তু চিন্তা করা যাবে না যে আমি এখনই ফ্রিল্যান্সার হয়ে যাব। হ্যাঁ তারাও পারবে, বাট তাদের জন্য ব্যাপারটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তাদেরকে সকালে উঠতে হচ্ছে, তাকে রাতে ঘুমাতে যেতে হচ্ছে, সকাল 8টায় তাকে অফিসে স্কুলে হাজিরা দিতে হচ্ছে। তো তাদের জন্য যারা স্কুল টিচার, কলেজ টিচার বা টিচিং প্রফেশনে আছেন, বা সকাল 7টা বাজে 8টা বাজে যারা অফিসে চলে যাচ্ছে, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা একটু টাফ বা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যারা স্টুডেন্ট, যারা অনেক রাত ধরে জাগছে, বা সারা রাত ধরে জেগে আছে, বা রাত জাগতে প্রবলেম নাই, পরের দিন সকালে 12টা বাজে উঠলেও প্রবলেম নাই, তাদের জন্য সব থেকে ভালো হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা। কারণ হচ্ছে সারা রাত ধরে আমরা গেম খেলি, সাথে ফ্রিল্যান্সিং করি, ব্যাপারটা এরকম। অনেকে আছে গেম খেলতেছে, সাথে ফ্রিল্যান্সিং করতেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং করার জন্য রাত জাগতেও হবে, এবং আমাদেরকে ওইভাবে ধৈর্যশীল হয়ে সবকিছু জেনে বুঝে তারপরে মাঠে নামতে হবে। আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিং করার জন্য এই যে বিভিন্ন জায়গায় কোর্স করে, ধরুন আমাদের কাছে এই কোর্স করে, আমার ব্যাচের মধ্যে যদি 100 জন স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, 100 জন থেকে ফ্রিল্যান্সার হইতে পারে কয়জন, বা কয়জন হবে? আমি বলবো আমার 100 জন থেকে ম্যাক্সিমাম হবে 40 জন। আমার সাকসেস স্টোরি একটা ব্যাচ থেকে 100 জন থেকে 40 জন আসবে, কখনো 100 জন থেকে 60 জন, 50 জন, 70 জন হয় না। হ্যাঁ 50 জন পাইছি, 45 জন, 46 জন পাইছি কোন একটা ব্যাচ থেকে। তো ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য ওইরকম ডেডিকেটেড হইতে হয়। দেখা গেছে আমার ফার্স্ট যে ব্যাচটা ছিল, কম্বো 1 যে ব্যাচটা ছিল, ওই কম্বো 1 এর মধ্যে ম্যাক্সিমাম ছিল স্কুল টিচার। কারণ করোনা যখন শুরু হয়েছিল, তখন থেকে আমাদের এই প্রজেক্টটা শুরু হয়েছিল কম্বো 1 ব্যাচের দ্বারা। আর এই মুহূর্তে চলে কম্বো 9 চলে। আর আপনারা যারা এডমিশন নেবেন, তারা জানুয়ারিতে আসবে কম্বো 10। ঠিক আছে? তার মানে এই যে কম্বো 1 থেকে 9 পর্যন্ত যে ব্যাচ, এদের সাকসেস স্টোরি 40% আমি বলবো। ঠিক আছে? তো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে এই কোর্সে জয়েন করতে হবে। ব্যাপারটা এমন না যে আজকে আপনি এখানে জয়েন করলেন, কালকে থেকে আপনি ফ্রিল্যান্সার হয়ে গেলেন, 1 মাসের মধ্যে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতেছেন। এখানে ডলার ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু আছে।
ক্লিয়ার? কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করে ফেলতে পারেন। দুইজন হাত উঁচা করেছেন, এমডি সোহাগ হাসান আর হচ্ছে শামিউল হোসেন। জি, কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, জুয়েল ভাই কোনো প্রশ্ন আছে? যার প্রশ্ন আছে ঝটপট করে হ্যালো প্রশ্নগুলো করে হ্যালো ফেলতে পারেন। হ্যালো হ্যাঁ, আমি জুয়েল বলছি। হ্যালো, শোনা যাচ্ছে? বলেন। না, এই সবাই শুনতে পাচ্ছে, বলেন। জি জি, এটা অনেকেই যে আমরা দেখি যে বিভিন্ন সেমিনারে বলে যে আর একটা সেমিনার করলেই মানে তারা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা এরকম আর কি 2-3টা ক্লাসে তারা করে ফেলবে, মানে 500 টাকা রেজিস্ট্রেশন ফি বলে যে আপনারা এখানেই মানে ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আউটসোর্সিং শিখে ফেলবেন। এটা কি আসলে পসিবল নাকি? আচ্ছা আচ্ছা, এখন ভাইয়া সেটা ডিপেন্ড করে। ধরেন অনেকে আছে যে সিপিএ মার্কেটিং করে আর্ন করে, বা ধরেন একটা ভিডিও আর্ন করে, একটা গেম খেলে আর্ন করে, এরকম কিন্তু বাজারে অনেক গেম আছে। যেমন ধর আপনারা জানেন কিনা আমাদের দেশে যেমন পাবজি, ফ্রি ফায়ার, তো পাবজি ফ্রি ফায়ার গেম খেলেও কিন্তু মানুষজন টাকা আর্ন করে, ঠিক আছে? এখন এরকম কিছু আছে যে একটা অনলাইনে একটা ভিডিও দেখে আপনি আর্ন করতেছেন, এরকম কিছু সাইট বা কিছু জিনিস আছে, এগুলো ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। বাট জিনিসটা হচ্ছে স্কিলের কিছু না এখানে। আপনি যদি স্কিল ডেভেলপ করেন বা আপনার যদি কোনো একটা স্কিল থাকে, সেই জিনিসটা কিন্তু শুধু যে ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করছে তা কিন্তু না। লাইক আপনি একজন গ্রাফিক ডিজাইনার হইলেন, আপনি একজন ওয়েব ডিজাইনার হইলেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন না, কোনোভাবেই ফ্রিল্যান্সিং করতে পারছেন না, আপনি রাত জাগতে পারেন না, আপনার ঘাড়ে সমস্যা আছে, আপনার চোখে সমস্যা আছে, আপনি ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতে পারেন না, যে কোনো কারণ হইতে পারে, যে কোনো আপনার পরিবার সাপোর্ট করছে না, যাই হোক, এখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা জবে জয়েন করতে পারছেন গ্রাফিক ডিজাইনার হিসেবে বা ওয়েব ডিজাইনার হিসেবে। কিন্তু আপনি যদি একজন ওই ভিডিও দেখে টাকা ইনকাম করা, সিপিএ মার্কেটিং করে ক্লিক করা, রাত জেগে বসে বসে ক্লিক করা, যেমন ধরেন ডুলেন্সার কোম্পানি ছিল, ঠিক আছে? তো এই যে ডেস্টিনির মতো যেসব কোম্পানিগুলো ছিল যারা ভিডিও দেখে টাকা দিত আর কি, তো তারা যেটা করতো, তারা হচ্ছে ওইটাই কাজ, সারাদিন আপনাকে ভিডিওতে ক্লিক করতে হইতেছে বা লিংকে ক্লিক করতে হইতেছে বা ক্যাপচা মিলানো হইতেছে, তো এগুলো আসলে ওইরকম কাজের মধ্যে পড়ে না, স্কিলের মধ্যে পড়ে না, এটা যে কেউ পারে। জি জুয়েল ভাই, ওটা বুঝছি। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে ধরেন আপনি বিদেশের কোনো একটা কাজ পাইলেন, হ্যাঁ, কাজ আপনাকে দিল, কিন্তু যে টাকাটা যে আসবে ওই যে অ্যাকাউন্টটা যে করতে হয়, মানে অ্যাকাউন্টটা করতে কি টাইম লাগে না, সময় লাগে না? না না, অ্যাকাউন্ট করতে বর্তমানে টাইম লাগে না, কারণ আমাদের যদি ভেরিফাইড সবকিছু থাকে, আমাদের যদি ভেরিফাইড এনআইডি থাকে, বিশেষ করে এনআইডি থাকলে আমাদের এটা কোনো প্রবলেম না। এনআইডি থাকলে আপনারা আজকে অ্যাকাউন্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা ফ্রিল্যান্সিং করব, টাকাগুলো আনবো কিভাবে। মানে সাধারণত পেএনআর অ্যাকাউন্ট, আমরা সাধারণত পেএনআর অ্যাকাউন্ট ইউজ করি। পেএনআর হচ্ছে আমাদের একটা মানে পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ের মধ্যে পেওনার এবং পেপাল দুটো জিনিস আমরা ইউজ করে থাকি, কিন্তু পেওনার হচ্ছে বাংলাদেশে অ্যাকসেপ্টেবল, সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, কিন্তু আমাদের পেপালটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করে না, যে কারণে বাংলাদেশ থেকে পেপাল লগইন করা যায় না। বুঝতে পারছেন? ও পেওনার নাকি ওটা, এটা কি আমরা নিজে করতে পারবো, সাইন ইন করে করা যাবে নাকি? আমাদের এই কোর্সে করা যায়, এটা তো এখন করা যাবে না, যখন আমাদের দরকার হবে তখন করব। তো এটা ব্যাপারটা হচ্ছে, আমরা এই অ্যাকাউন্টটা করা ইজি, আপনি চাইলে ইউটিউব দেখেও করতে পারেন যদি এখন করতে চান, বাট আমি বলবো না কখনোই যে আপনি এখন করে রাখেন, আপনারা স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, ফাইবার মার্কেটপ্লেসে অনেক মানুষের অ্যাকাউন্ট আছে, আপনাদের ওইখানে একদিনের জন্য থাকতে পারে, দেখা যায় একটা অ্যাকাউন্ট খুলে আমি বসে আছি, একটা অ্যাকাউন্ট শুরু করে রাখছি, তো যে কারণে যখন কাজে লাগবে তখন আমরা জিনিসগুলো করব। ও আচ্ছা, জুয়েল ভাই বলেন। না ঠিক আছে, বুঝছি আমি। আর কারণ ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কামরুল হাসান ভাই বলেন, প্রশ্ন করেন। জি কামরুল হাসান ভাই বলেন। ভাইয়া আপনার থেকে বেসিক অনেক কিছু শিখলাম, আপনি যত সুন্দরভাবে বুঝিয়ে বলেন, এর আগে কিন্তু কোথাও থেকে আমি এভাবে বুঝাই কেউ বলে নাই। আপনার কথাগুলো অনেক ভালো লাগলো, এই জন্য অনেক ধন্যবাদ। মনে হয় আপনাকে থেকে ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করি আর কি। আমি ভাইয়া একটা কোশ্চেন ছিল একটু, ভাই আমি একটা জব করি, জবের পাশাপাশি আমার অনেক দিনের ইচ্ছে একটু শেখার, আপনারা একটু সবাই আন্তরিক হলে আমি শিখতে পারবো আশা করছি। জি ইনশাআল্লাহ আপনি ফ্রি ক্লাসগুলো করেন, আরো যখন ফর্ম ছাড়া হবে তখন ফিলআপ করবেন বা রেজিস্টার করে দিতে পারেন। ফ্রি ক্লাসগুলো দেখবেন, অন্য ব্যাচে ফ্রি ক্লাসগুলো কি দুটো, শুধু ফ্রি ক্লাস দুটো? আপু ফ্রি ক্লাস আমাদের চলতেছে প্রায় 22-23 তারিখ থেকে ফ্রি ক্লাস চলতেছে, ঠিক আছে? আমি জানি না এখন অফিসের ডিসিশন কি, এমন হতে পারে, এমন মনে হয় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফ্রি করবে, এরকম। তাহলে আমরা এই নিউজটা পাবো কিভাবে? জি ভাইয়া, এই নিউজটা তাহলে পাবো কিভাবে আমরা? এই যে আজকে যে ক্লাসে জয়েন করেছেন, এই ক্লাসে কোথা থেকে লিংক পেয়েছেন সেখানে পাবেন আপনি। আমার মেসেঞ্জার আসছে ভাইয়া, মেসেঞ্জার অ্যাড আসছে, সেখান থেকে। মেসেঞ্জারে আপনাদেরকে সবাইকে একটা গ্রুপে নিয়ে আসা হবে, একটা মেসেঞ্জার গ্রুপে নিয়ে আসা হয়।
তো মেসেঞ্জার গ্রুপে সব হেল্প বা সবকিছু জানতে পারবেন আর কি। ওকে ভাইয়া। তবে একটা ওকে, প্রশ্ন আচ্ছা, ছিল। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি হ্যালো, ফাহিম ভাই প্রশ্ন করুন। ফাহিম ভাই আসলে কথা বলার চেষ্টা করছে। মাঝারুল ভাই একটু পরে করেন। ফাহিম ভাই প্রশ্ন করে ফেলেন। জি ভাই, ফ্রিল্যান্সিং সাইট গুলাতে মানে গ্রাফিক ডিজাইনের কি কি ধরনের কাজ পাওয়া যায় মেইনলি? আহ, আচ্ছা তাহলে আমরা দেখবো, সেটা আমরা একটু পরে দেখি। আর কোনো প্রশ্ন আছে ফাহিম ভাই আপনার? আচ্ছা ভাই, গত ক্লাসে করছিলাম আপনার অবজেক্ট রিমুভ, হ্যাঁ, এই কাজটাও কি আপনার ফ্রিল্যান্সিং সাইট গুলোতে পাওয়া যায়? জি অবশ্যই পাওয়া যায় এবং সেটা আমরা দেখবো। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। জি ওকে থ্যাংক ইউ। মাঝহারুল ভাই বলেন, প্রশ্নটা করেন। জি ভাইয়া, আপনাদের যে ক্লাসগুলো হয়েছে এগুলোর কি রেকর্ড গুলো পাওয়া যাবে? কিভাবে পাবো রেকর্ড গুলা? যেমন গতকালকে আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, জি আমাদের যে ক্লাস ভিডিওটা সেটা হচ্ছে আপনি আসলে সবগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়। আর ইউটিউবে যে জাস্ট এমডি জাকারিয়া লিখে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এমডি জাকারিয়া লিখলে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন এবং সেখানে চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে বিভিন্ন ব্যাচের ক্লাসের ভিডিও সেগুলোও দেখতে পারেন। আর এই যে ভিডিওসের মধ্যে তারিখ ওয়াইজ আপনারা যে ফ্রি ক্লাসগুলো করেন সেগুলো তারিখ ওয়াইজ থাকে। যেমন ধরেন এই যে 28 ডিসেম্বর ফ্রি ক্লাস এরকম করে লেখা থাকে, 29 ডিসেম্বর ফ্রি ক্লাস এরকম করে লেখা থাকে। ও, আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালাম। ওকে ধন্যবাদ। আচ্ছা আর কেউ কোনো প্রশ্ন করবেন? আমরা এখন কাজে চলে যাব। আর কারো কিছু জানার আছে? ভাই কাজ শুরু করে দেন। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা একজন প্রশ্ন করেছেন যে উম, একজন প্রশ্ন করেছে যে আমাদের অবজেক্ট রিমুভ বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোন কোন ধরনের কাজ পাওয়া যায়, ঠিক আছে? কোন কোন ধরনের কাজ পাওয়া যায়? আসলে ফ্রিল্যান্সিং মার্কেটে সব ধরনের কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সব ধরনের কাজ পাওয়া যায়। ব্যাপারটা বলতে কি বোঝাচ্ছি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মানুষের চাহিদা কি, মানুষ কি চাচ্ছে। ধরেন গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন, গ্রাফিক ডিজাইনের চাহিদা কমে যাবে কিনা, সামনে গ্রাফিক ডিজাইন কমে যাবে কিনা। তো এর উত্তর হচ্ছে গ্রাফিক ডিজাইনের চাহিদা সবসময় ভালো, বাড়বে। ওয়েব ডিজাইনের চাহিদা সেটাও বাড়বে, সবকিছুর চাহিদাই বাড়বে, কারণ দেশে মানুষজন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কোম্পানি বৃদ্ধি পাইতেছে, মানুষজন বৃদ্ধি পাইতেছে, যার কারণে সবসময় সবকিছুর চাহিদা আছে এবং থাকবে এবং দিন দিন এটা বাড়বে। যেমন ধর মার্কেট প্লেসে কম্পিটিশন হয়, আমরা প্রচুর কাজের জন্য বিড করি, ধরেন আমি একটা কাজের জন্য বিড করলাম, আপনি বিড করলেন, সেও বিড করলো, তো দিন দিন কম্পিটিশন গুলো বেড়ে যায়। আর গ্রাফিক ডিজাইনের মধ্যে বা যে কোনো কাজের মধ্যে প্রচুর চাহিদা, সব কাজেরই চাহিদা আছে, কারণ আপনি কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছেন, আপনি কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করছেন। আপনি সারা বিশ্বের মধ্যে একজন ব্যক্তি, আপনার যে সার্ভিস সেটা আপনি সারা বিশ্বের মধ্যে আপনি সেল করছেন। ধরেন আমি যদি 3 রাস্তার মোড়ে বসে আমি যদি টুপি বিক্রি করি, আমি যদি আতর বিক্রি করি, বা আমি যদি 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে বসে একটা জিনিস বিক্রি করি, আর সেটা যদি আমি সারা বিশ্বের কাছে যদি আমি বিক্রি করি, তাহলে আমার কোনটায় ভালো বেচা কেনা হবে? হ্যাঁ আমার তো হবে, এখান থেকে অবশ্যই ভালো হবে। তো ব্যাপারটা হচ্ছে এটা, যে কোনো সেক্টর যে কোনো জিনিসে কাজ পাওয়া যায়, বাট আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হয়, বা যেহেতু মার্কেট কম্পিটিশন অনেক, সেহেতু আমাদেরকে রিসার্চ করতে হয় যে কোন জিনিসটা ভালো বা এই সময় কোন জিনিস ভালো সেল হবে। যেমন ধরেন ডিসেম্বর মাস আমি বলতে পারি আইডি কার্ড ভালো কাজ হবে, ক্যালেন্ডার ডিজাইন, যেহেতু নতুন বছর আসতেছে ক্যালেন্ডার ডিজাইন ভালো কাজ হবে। যেহেতু ডিসেম্বরের মধ্যে আমাদের ক্রিসমাসের একটা প্রোগ্রাম, ক্রিসমাস যে ডে আছে, তো খ্রিস্টানদের জন্য ভালো একটা ডিজাইন হবে। এরপরে নতুন বছরে আইডি কার্ড আসবে, ভিজিটিং কার্ড আসবে, সেগুলোর ভালো কাজ হবে। এই যে একটা ট্রেন্ড আমি বললাম, এই সময় এই কাজগুলো লাগে। যেমন ধরেন এই মুহূর্তে টি শার্ট ডিজাইনের চাহিদা একটু কম, বা হাফ পাতার টি শার্টের চাহিদা কম, কারণ শীতকাল মানুষজন টি শার্ট পরবে না। সো এই মুহূর্তে টি শার্টটা আমার একটু স্লো যাবে, টি শার্ট ডিজাইনটা আমার একটু স্লো যাবে। সাধারণত টি শার্টটা গরমের সময় ভালো যায়, কারণ হাফ হাতা টি শার্ট বা ডিজাইন গুলো মানুষজন বেশি করে থাকে, ঠিক আছে? এই যে একটা থিং বললাম, তো এরকম করে আমাদের একটু ট্রেন্ড অনুযায়ী আগাতে হয়। হ্যাঁ শীতের সময় যে একবারে টি শার্ট ডিজাইন আসে না তা কিন্তু না, ঠিক আছে? যেমন লোগো, এখন লোগোর ক্ষেত্রে কি বলবেন, লোগো তো সারা বছরই আছে। কেউ আছে বছরের মাঝপথ থেকে একটা কোম্পানি শুরু করে, কেউ আছে ডিসেম্বর মাস থেকে বা জানুয়ারি মাস থেকে একটা কোম্পানি শুরু করে, লোগো সারা বছরই লাগে। তো এরকম করে আমাদেরকে রিসার্চ করে করে একটা করে ট্রেন্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। এটা যখন আমরা এক্সপার্ট হব, আমরা আগে স্কিল ডেভেলপ করবো, সবকিছু শিখবো জানবো, তারপরে। আর আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কখনোই আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে এরকম একটা অ্যাকাউন্ট ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে রাখলাম, গিগ খুলে রাখলাম, কাজ পাবো, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। ফাইবার মার্কেট প্লেসে যেতে হলে আপনার আগে পোর্টফোলিও গুলো সাজাতে হয়, আর এই পোর্টফোলিও গুলো সাজানোর জন্য আমরা বিহ্যান্স বা ড্রিবল মার্কেট প্লেস বা যে পোর্টফোলিওর যে ওয়েবসাইট আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। তো এই যে বিহ্যান্স বা ড্রিবল যে ওয়েবসাইট, তো এইগুলোর মধ্যে পোর্টফোলিও সাজানো হয়। পোর্টফোলিও বলতে কি বুঝি, কেউ কি বলবেন পোর্টফোলিওটা আসলে কি?
পোর্টফোলিওটা আসলে কি, কেউ কি বলতে চান? ভাইয়া ডিজাইন মানে নিজের ডিজাইন গুলোর একটা মানে একত্রে সব ডিজাইন রাখা এরকম কিছু। আচ্ছা, যেমন ধরেন একটা শোরুম করে রাখা, আপনার শোরুমের মধ্যে মানুষজন আসছে, মানুষজন এসে দেখছেন, ভালো লাগছে, তারপর আপনাকে এসে বলতেছে যে আমাকে এই ড্রেসটা বানায় দেন বা আমাকে এই ড্রেসটা দেন। তো এক কথা শোকেস করা হইতেছে এখানে। আর এই যে সাইটটা বিহ্যান্স, জাস্ট বিহ্যান্সের যে এমডি জাকারিয়া লিখে সার্চ করলে আমার সাইটটা পেয়ে যাবেন, আমার লিংকটা পেয়ে যাবেন। এবং এখানে আমি আমার যে পোর্টফোলিওটা আছে সেটা দেখাচ্ছি। জাস্ট আমি সার্চ করেছি গুগলে বিহ্যান্স, বিহ্যান্স থেকে এই পোর্টফোলিওতে গেলাম। তো এই পোর্টফোলিওতে যে দেখলাম যেখানে অনেক ধরনের কাজ আছে, যেমন ধরুন এটাকে বলা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল নামে আমাদের একটা কাজ আছে, ইউটিউবের মধ্যে যে একটা কভার, এই কভারগুলো তৈরি করা। তো কেউ কেউ আছে আজকে ভিডিও বানাইতেছে, কালকে ভিডিও বানাইতেছে, তো তারা থাম্বনেইল নাই, তারা থাম্বনেইল বানানোর জন্য আমাদেরকে হায়ার করে। ঠিক আছে, তো এরকম করে দেখেন এখানে অনেকগুলো ডেমো সাজিয়ে রাখা হয়েছে যে আপনার কাছে কোন রকম থাম্বনেইল দরকার, বা আপনি আমার কাজের যদি কোনো ডেমো বা এক্সাম্পল দেখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা ওপেন করে দেখতে পাচ্ছেন। আমি আপনাকে এই লিংকটা শেয়ার করে দিচ্ছি। যেমন ধরেন ফ্লায়ার বা লিফলেট দেখার জন্য আমার আলাদা একটা অ্যালবাম আছে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ফ্লায়ার করে রাখা হয়েছে ডেমো আকারে। তো এই যে কাজগুলো করা হয়েছে, এই জিনিসগুলোকে বলা হইতেছে পোর্টফোলিও। অর্থাৎ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং তো সোজা, কিন্তু ফ্রিল্যান্সিং করতে হলে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো তো আমাকে আগে রেডি করতে হবে। তো এটা হচ্ছে সেই এলিমেন্ট। আমরা ফার্স্টে কাজ শিখবো, কাজ শেখার পর আমরা এরকম করে বিভিন্ন আমাদের কাজগুলো সাজাবো, প্রজেক্টগুলো সাজাবো। তারপর আমরা ফাইবার মার্কেট প্লেসে যাবো, অ্যাকাউন্ট খুলবো, বিড করবো, প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠাবো, আস্তে আস্তে করে আমরা কাজ পাবো। ব্যাপারটা বুঝতে পারছি? এখানে প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ করে এগুলো সাজিয়ে রাখতে হয়। এরকম কাজ আপনারাও পারবেন। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে বলে ফেলেন। পোর্টফোলিও ক্রিয়েট করাটা একটু যদি বলে দিতেন, দেখা দেওয়ার কোনো অপশন আছে? এই মুহূর্তে তো আসলে দেখানো সম্ভব না, বা আপনি দেখলেও মাথায় রাখতে পারবেন না। তো ব্যাপারটা হইতেছে বিহ্যান্স, আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলি, জিমেইল অ্যাকাউন্ট যেভাবে খুলি, ঠিক ওইভাবে একটা বিহ্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। এটাকে বলা হয় বিহ্যান্স। এই বিহ্যান্সে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। আর ফেসবুকে আপনি যেমন একটা পোস্ট আপলোড করেন, একটা স্ট্যাটাস দেন, ঠিক ওইভাবে একটা করে অ্যালবাম সাজাইতে হয়। ফেসবুকে আমরা যেমন অ্যালবাম করতে পারি, এটাও পারি। আর তাছাড়া ইউটিউব তো আছে, আপনি চাইলে দেখলেই পারবেন। কিন্তু আপনি দেখবেন, আপনি কি করবেন এখন দেখে? আপনাকে তো আগে গ্রাফিক ডিজাইনের মধ্যে বা কোন একটা, সাধারণত এই কাজটা গ্রাফিক ডিজাইনাররাই করে, বা গ্রাফিক ডিজাইনাররাই এই বিহ্যান্স ওয়েবসাইটটা ইউজ করে। বুঝতে পারছেন? তো যে কারণে আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, তারপর আপনার এই বিহ্যান্সটা কাজে লাগবে। বিহ্যান্স আমরা শেখাবো, বাট তাছাড়া এটা ইউটিউবে 2 মিনিট একটা ভিডিওতেই পাবেন। কল্পনা করুন। ওকে ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের কোর্স রিলেটেড বা কোনো কিছু? ফাহিম ভাই বলেন। ভাই আপনার প্রোফাইলে দেখতেছি ইউআই বা ইউএক্স ডিজাইন, এটা একটু বলতেন। আচ্ছা, ইউএক্স আর ইউআই, এখানে ইউএক্স আর ইউআই মানে হচ্ছে আমাদের একটু আরো ডিপে চলে যেতে হবে। ধরেন ইউএক্স আর ইউআই বলতে কেউ কিছু বুঝেন? এখানে কেউ আছেন, কেউ বুঝেন, বা যদি কেউ বলতে চান, কেউ কিছু বলতে চান ইউএক্স ইউআই ডিজাইন সম্পর্কে কেউ কিছু বলতে চান? ধরেন আমাদের ঢাকাতে ফুটপাথ, ঢাকাতে কে কে আছেন? ঢাকাতে কে কে আছেন একটু বলেন তো, ঢাকাতে কে কে আছেন? ভাই আমি আছি। আচ্ছা, রাস্তায় আমরা যখন ফুটপাতে হাঁটি, ফুটপাতে যখন আমরা হাঁটি, তখন ফুটপাথের মধ্যে টাইলস দেওয়া হয়েছে। আপনারা কি খেয়াল করছেন? ফুটপাথের মধ্যে এক ধরনের টাইলস আছে, যেখানে আমরা হাঁটলে একটু উঁচা নিচা থাকে। ঠিক আছে, উঁচা নিচা থাকে। আমি যদি একটু সার্চ করি ফুটপাথ, ফুটপাথ ফুটপাথ ইন ঢাকা বা বাংলাদেশ, দেখি আমরা বাংলাদেশ ফুটপাথ থেকে সার্চ করে দেখি কি আসে। তো ফুটপাথের যে একটা ইমেজ, ইউএক্স আর ইউআই কি একজন প্রশ্ন করেছে, দ্যাটস আমি এই কথাটাগুলো বলছি। তো এই যে ফুটপাথ, একটা কমন একটা ফুটপাথ আমরা দেখতে পাচ্ছি, এই ফুটপাথটা সবসময় থাকে। তো এই ফুটপাথের মাঝখানে এই হলুদ হলুদ এইগুলা কেন, আর এই সাইডে এরকম স্কোয়ার এরকম লাল লাল কেন? এর উত্তর কি কেউ দিতে পারে? এটার উত্তর কি কেউ জানেন? এই ফুটপাথের মধ্যে এরকম এই হলুদ, যেখানে লম্বা লম্বা আজিয়াজি বা সাইডে এরকম এরকম, এটা কারণ কি? না ভাই জানি না, আপনি একটু বলেন প্লিজ। আচ্ছা, একজন এখানে লিখেছেন আমি জানি। ও আচ্ছা, আপনি ঢাকায় থাকেন, এটা বলছেন পুতুল আপু। আচ্ছা, এটার কারণ হচ্ছে এই যে মাঝখানে যে দাগটা দেওয়া, এই জায়গাটা অন্ধদের জন্য, এই জায়গাটা অন্ধদের জন্য। এখন একজন অন্ধ মানুষ, সে ফুটপাথে হাঁটার সময় সে যদি ফুটপাথ থেকে পড়ে যায়, সে যখন এদিক দিয়ে হাঁটবে তখন সে বুঝতে পারছে যে আমি ফুটপাথের মধ্যে দিয়ে আছি এবং আমার পায়ে এই স্পটটা পায়ে লাগছে। তার মানে সে যখন উঁচা নিচা ফিল করছে, তার মানে আমি সোজা যাব। দেখবেন এগুলো কিন্তু সোজা হয়, বাঁকা দ্বারা ডানে বামে করা হয় না।
এই হলুদটা কিন্তু একদম সোজা, তার মানে যারা অন্ধ ব্যক্তি তারা এই পথ দিয়ে হাঁটবে, মাঝখান দিয়ে হাঁটবে। ক্লিয়ার? এই যে একটা থিম, একটা চিন্তা করা হলো, ধরেন এই যে একটা ফুটপাথ, এই যে একটা ফুটপাথ, এখানেও কিন্তু সেম, এখানে হলুদ রং যেটা সেটা হচ্ছে স্পট, গোল গোল। ঠিক আছে? তো এই যে কথাটা বললাম, তো এটা হচ্ছে আধুনিক, এটা ডিজিটাল বাংলাদেশে সবকিছু ডিজিটাল থাকবে। এই যে দেখেন ফুটপাতের মধ্যে এই যে হলুদ জিনিসগুলো আছে এবং এই হলুদ জিনিসটা মাঝখানে থাকে, স্পটগুলো মাঝখানে থাকে। কেন? কারণ অন্ধদের জন্য। এখন কথা হচ্ছে এই যে চিন্তা, এই চিন্তাশীল কোন একজন ব্যক্তি, কেউ একজন এটা চিন্তা করছে, এই চিন্তা করাটার নাম হলো ইউএক্স। এটা হচ্ছে ইউএক্স বা প্ল্যানিং, যে চিন্তা করছে। এই চিন্তাটা করার পর এটাকে বলা হচ্ছে, এটাকে ইউএক্স মানে চিন্তা করা। আর যখন এটা বাস্তবে রূপান্তর করা হয় তখন সেটাকে বলা হয় ইউআই, তখন এটাকে বলা হয় ইউআই। বুঝতে পারছি? ইউএক্স আর ইউআই এর মধ্যে পার্থক্য হচ্ছে ইউএক্স মানে হচ্ছে প্ল্যানিং করা, যে এক জিনিসটা এভাবে হবে, এই জিনিসটা এভাবে লম্বালম্বি হবে বা স্পট হবে, এটা মাঝখানে হবে, ডানে বামে হবে না, এই জিনিসটাকে বলা হচ্ছে ইউএক্স, যেটাকে বলা হচ্ছে প্ল্যানিং। ঠিক আছে? এখানে ইউজার এক্সপেরিয়েন্স আর ইউজার ইন্টারফেস দুইটা কথা আছে। ইউজার এক্সপেরিয়েন্স হইতেছে এই জিনিসগুলো চিন্তা করা, আর ইউআই যেটা ইউজার, এখানে আমাদের ইউজার এক্সপেরিয়েন্স হচ্ছে চিন্তা করা, যেটা আমাদেরকে চিন্তা করতে হইতেছে, এই জিনিসটা চিন্তা করে করে আমাদেরকে একটা থিম রেডি করতে হচ্ছে। আর যখন এটা বাস্তবায়ন করা হয় তখন এটা ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, তখন এই জিনিসটা হলো বাস্তবায়ন করা হচ্ছে। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা হচ্ছে ইউআই ডিজাইনার, তারা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনার। আর যারা চিন্তা করছে, চিন্তাশীল ব্যক্তি যারা এটা চিন্তা করছে এভাবে হবে, ওভাবে হবে, এটা এইভাবে স্পট দিলে ভালো হয়, এত ইঞ্চি দিলে ভালো হয়, তারা হচ্ছে কি বলেন তো? ইউজার এক্সপেরিয়েন্স। তারা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সের উপরে কাজ করতেছে, আর আমরা হচ্ছে ইউআই এর উপরে কাজ করতেছি। ক্লিয়ার? ইউজার ইন্টারফেসের উপরে আমরা কাজ করছি। এই হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স আর ইউজার ইন্টারফেস, এই দুটো পার্থক্য, এবং আমরা এই জন্য কাজ করে থাকি ইউজার ইউআই বা ইউএক্স এর উপরে। তো যারা হচ্ছে দুইটা সেক্টরে কাজ করে, যারা দুই সেক্টরে কাজ করে তারা হচ্ছে ইউএক্স এন্ড ইউআই ইঞ্জিনিয়ার বা ইউএক্স ইউআই ডিজাইনার, এরকম ভাবে তাদেরকে বলা হয়। ক্লিয়ার? আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? এটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজে লাগে। আপনি কি উত্তর পেয়েছেন ভাই? আপনারা ক্লিয়ার যে ইউআই ইউএক্স এবং ইউআই কি? জি। আচ্ছা, এখন আমরা যারা গ্রাফিক ডিজাইনার আমাদের আসলে জিনিসটা কোথায় কাজে লাগে? আমাদের জিনিসটা কোথায় কাজে লাগে? আমরা একটু ওয়েব টেমপ্লেট লিখে যদি সার্চ করি, আমরা যদি গুগলে যে ওয়েব টেমপ্লেট লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো ওয়েবসাইটের টেমপ্লেট, একটা ওয়েবসাইটের কাঠামো। এখন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো বা কাস্টমার আসলো, কাস্টমার এসে বলল যে আমার একটা ওয়েবসাইট দরকার। আপনি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার, আপনার কাছে এসে একজন ক্লায়েন্ট বা কাস্টমার এসে বলল যে আমার একটা ওয়েবসাইট দরকার, তখন আপনি কি করলেন? হ্যাঁ, কেমন ওয়েবসাইট দরকার? এই ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, আপনার কি সার্ভিস? এই সার্ভিস। সবকিছু ডিটেইল আপনি চাইলেন, কোম্পানির লোগো, পছন্দের কালার, কি কি দিবেন সবকিছু ডিটেইল চাইলেন, কিছু ছবি থাকলে কিছু ডেমো ছবি নিয়ে নিলেন, সবকিছু করে সুন্দর করে এটা অ্যাডোবি ফটোশপে এইরকম কাজগুলো করা হয়, ওয়েব টেমপ্লেট করা হয়। এই টেমপ্লেট গুলো আমরা করে থাকি। তো এটা হচ্ছে এই ইউআই এর কাজ। ইউএক্স এবং ইউআই এটা দুটারই কাজ। তো আমাদের কাজ হচ্ছে ইউএক্স এবং ইউআই এর কাজ হচ্ছে এরকম ওয়েবসাইট বা অ্যাপস এর স্ক্রিন তৈরি করা। এই ওয়েবসাইটটা মোবাইলের জন্য কেমন হবে, কম্পিউটারের জন্য কেমন হবে, এই জিনিসগুলো তৈরি করা আমাদের গ্রাফিক ডিজাইনারদের কাজ। তো যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হয় ইউআই ডিজাইনার। বুঝতে পারছি? এবং যারা এরকম প্ল্যানিং করে তাদেরকে ইউএক্স ডিজাইনারও বলা হয়। তার মানে আমার পোস্ট হচ্ছে ইউএক্স এবং ইউআই ডিজাইনার, মানে আমি ইউএক্স এবং ইউআই পোস্টে জব করেছি, এজন্য আমার ওখানে ইউএক্স এবং ইউআই লেখা আছে। ক্লিয়ার ভাই? আর কোনো প্রশ্ন? এই কাজগুলো কিন্তু আমাদের করতে হয় ফটোশপে, এবং আমাদের করার পর এই যে একটা ছবি, আমরা তাদেরকে একটা ছবি দিয়ে দেই, এই ছবিটা নিয়ে সে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার কাছে যায়, যাওয়ার পর ওয়েব ডিজাইনার ডেভেলপার এরকম একটা সাইট তৈরি করে দেয়, আমরা তাকে একটা ছবি তৈরি করে দিব, আর সে এই ছবিটা দেখায় একটা ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের কাছ থেকে তারা এইভাবে তৈরি করে দিবে। ওকে, জাল ঢাকা নীলফামারী থেকে ফার্স্ট ক্লাস করছেন। ওকে ফাইন, ক্লিয়ার আমাদের এই যে ইউএক্স এবং ইউআই সম্পর্কে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? কারণ অনেক বেশি কথা বলা হয়ে গেল, অনেকের হয়তো বা মাথার উপর দিয়ে গেছে। এক কথায় আপনারা ধরে নেবেন যে ইউআই ডিজাইনার আমরা যারা গ্রাফিক্স এর কাজ করি, ঠিক আছে? ইউএক্স ডিজাইনার সম্পর্কে বোঝার দরকার নেই, আমরা ইউআই ডিজাইনার যারা গ্রাফিক্স এর কাজ করি। আর কারো কোনো প্রশ্ন? আজকে আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? আপু আজকে আমার অন্য কোনো ব্যাচে ক্লাস নাই, যার কারণে আমি 10টা পর্যন্ত দিয়েছিলাম, মানে আপনাদের শুধুমাত্র 1 ঘন্টা সময় দিব। যে আজকে আমাদের আর কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে প্রশ্ন করে ফেলেন, আর যদি কেউ কোনো কাজ দেখতে চান বলেন, আমি কাজটা দেখাই দিই।
কেউ কি কোনো কাজ দেখতে চান? ও একজন প্রশ্ন করেছিলেন যে অবজেক্ট রিমুভ সম্পর্কে, আমি অবজেক্ট রিমুভ সম্পর্কে বলছি। কেউ কোনো কাজ দেখতে চান আজকে? জি ভাইয়া, একটু জি লোগো জি ভাইয়া, ডিজাইন কাজ দেখতে সম্পর্কে চাই। যদি বলতেন। কয়েকটা কাজ দেখান, কি আমরা সম্পর্কে সহজে বল? বুঝতে পারি। ভাইয়া লোগো ডিজাইন একটু লোগো কনসেপ্ট ডিজাইন। যদি, জি ভাইয়া একটু দেখাই দিতেন। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমাদের কি আর কেউ কিছু বলতে চান? আর কেউ কিছু বললে ঝটপট করে বলে ফেলেন। আর কেউ ভাইয়া কিছু বলতে চান? মাসারুল ভাই বলেন। যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সময় যে চুলগুলো আমাদের থাকে মানে এক কালার ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কি, বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যাবে চুলগুলো না কেটে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আচ্ছা যেটা হয় আর কি। আচ্ছা, এটাকে বলে হেয়ার মাস্কিং, ঠিক আছে? এটাকে বলে হেয়ার মাস্কিং। তো হেয়ার মাস্কিংটা আমাদের জানতে হয়, যে কারণে আপনাকে ফটোশপ জানতে হবে, ফটোশপ পারতে হবে, এবং ফটোশপ শুধু পারলে হবে না, ভালোভাবে পারতে হবে আর কি। তো ফটোশপ ভালোভাবে জানতে হবে, আর এই যে হেয়ার মাস্কিংটা করতে হবে, হেয়ার মাস্কিংটা দেখে নিতে হবে। এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখলেই হবে। এই মেয়েটার উড়ন্ত চুলের মধ্যে আমার একটা ভিডিও আছে 2 মাস আগে করা হয়েছে স্টুডেন্টদের জন্য। তো এটা দেখলে আপনি পারবেন। জিনিসটা ইজি, বাট আপনাকে আগে ফটোশপ জানতে হবে, এই আর কি। লেয়ার মাস্কিং করে করা হয় এটা। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এরকম। বুঝতে পারছি? আপনি এই ভিডিওটা দেখেও কাজ করতে পারবেন, 7 মিনিট সময় লাগবে। আপনার কাজ করতে হয়তো 10 মিনিট সময় লাগতে পারে, বাট এখানে 7 মিনিট 26 সেকেন্ড একটা ভিডিও আছে। আচ্ছা, এখন আমরা বলেন ফারজানা আপু। বলতেছি এই ভিডিও যা দেখা যাচ্ছে সব কি আপনার ক্লাসে নাকি? জি আপু, আমার ক্লাসের ভিডিও, আমার বিভিন্ন ব্যাচের ক্লাসের ভিডিওগুলো। আর কার কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, এই যে দেখেন আমার একটা ছবি, আমার একটা স্টুডেন্ট আমার একটা ছবি ড্রয়িং করে দিয়েছে। 20 অক্টোবর ফ্রি ক্লাসে হয়তো দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট ড্রয়িং করেছে, আমাদের হোমওয়ার্কে সে জমা দিয়েছিল। আচ্ছা, ডাটা এন্ট্রি সম্পর্কে কিছু তো বলতে চাই না। ডাটা এন্ট্রি মানে হচ্ছে কিবোর্ড টাইপিং এক্সপার্ট। কিবোর্ডে আপনি অনেক টাইপিং করতে পারেন, এই জিনিসটাকে বলা হয় ডাটা এন্ট্রি। অর্থাৎ আপনাকে কেউ একজন একটা ছবি দিল, দিয়ে বললো যেটার পিডিএফ ফাইল তৈরি করে দাও, বা এটাকে এমএস ওয়ার্ডে কনভার্ট করে দাও, বা একটা ছবি দিল অনেক আগের একটা ছবি, একটা হসপিটাল অনেক আগের একটা ফাইল ছিল, সেই ফাইলগুলো ডাটাবেস নাই, ডিজিটাল নাই, দ্যাটস ওয়াই ওগুলো ছবি পাঠাতে দিয়ে বলে যে এগুলো সফটওয়্যারের মধ্যে ইনপুট করে দাও। তখন আমাকে ওই ছবিটা দেখে দেখে ডাটা এন্ট্রি করতে হয়, কিবোর্ডে টাইপিং করতে হয়, এটাকে বলা হচ্ছে ডাটা এন্ট্রি। এটা বিভিন্ন ভাবে হতে পারে, বাট মূল থিম এটা ডাটা এন্ট্রি। মীরা আপু ক্লিয়ার? ডাউনলোড অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি লিংক দিয়েছি, ফটোশপ দিয়েছি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর লিংক আমি দিয়েছি, আপনারা ডাউনলোড করে ফেলেন। আমি আজকে দেখাই দিব কিভাবে ইনস্টল করবেন। আমি আরেকটু পরে ক্লাস শেষে দেখাই দিব যে কিভাবে আপনারা একটা সফটওয়্যার ইনস্টল করবেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদেরকে একজন অবজেক্ট রিমুভ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তো আমরা ফাইবার মার্কেট প্লেসের যে একটু অবজেক্ট রিমুভ সম্পর্কে একটু দেখে আসি যে অবজেক্ট রিমুভ আসলে কি। জাস্ট আমরা ওবিজি দিলেই চলে আসছে অবজেক্ট রিমুভ, তার মানে জিনিসটা মানুষজন এভাবে সার্চ করে, ওবিজি লিখলেই অবজেক্ট রিমুভটা চলে আসে। তো অবজেক্ট রিমুভ বলতে আসলে কি বুঝি এবং এই কাজটা করে আর্ন করা যায় কিনা আমরা সেটা একটু দেখে আসি। আমরা একটু অবজেক্ট রিমুভটা দেখে আসি। ধরেন এই যে এখানে একটা ছবি, এই মেয়েটা ছিল, এই মেয়েটার সামনে এরকম একটা জাল ছিল, ঠিক আছে? এই ছবিটা তোলা হয়েছিল। তো এই ছবিটা এই জালিগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে, এই জালিগুলোতে রিমুভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এর সামনে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা রিমুভ করে দেওয়া হয়েছে। এইখানে মেয়েটা যখন ফটোশুট করছিল, দেখি তো কোন অবজেক্ট ছিল, ও ফটোশুট যখন করছিল তখন এই যেখানে একটা, এটা কি লাইটিং ক্যামেরা না কি যেন একটা, লাইটিং এর কোন একটা জিনিস সম্ভবত। তো এই যে আমাদের স্ট্যান্ড সহ ট্রাইপড সহ যে জিনিসটা আছে, এটাকে এখান থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, এখান থেকে জিনিসটা রিমুভ করে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে অবজেক্ট রিমুভ। ক্লিয়ার? অবজেক্ট রিমুভ বলতে কি বুঝি? অবজেক্ট রিমুভ বলতে একটা আমার ছবির মধ্যে অনাকাঙ্ক্ষিত কোন একটা জিনিস আছে, সেটাকে আমি রিমুভ করে দিলাম, এরকম কিছু বলা হচ্ছে অবজেক্ট রিমুভ। যেমন ধরেন যে এখানে একটা যখন ফটোশুট করা হয়েছে, এই ছেলেটার সাথে ছবিতে মেয়েটাও ছিল, কিন্তু পরবর্তীতে ওই মেয়েটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, শুধু ছেলেটা আছে। বা এখানে যেমন এরা ছিল, এই ছবিটা তোলার সময় এই কিছু মানুষ ছিল পেছনে, কিন্তু এদেরকে রিমুভ করে জাস্ট একটা ছবি বানিয়ে দেওয়া হয়েছে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটাতে দেখতে পাচ্ছি কি কাকে এডিট করা হয়েছে একটু দেখার বিষয়, আসলে বোঝার বিষয়। যেমন এই মেয়েটা ছবিতে ছিল না, কিন্তু এই মেয়েটাকে এখানে ছবিতে আনা হয়েছে। আবার এই সাইডে এই ছবিটাও ছিল না, ইনিও ছবিতে ছিল না, একেও ছবির মধ্যে আনা হয়েছে, দেখে মনে হচ্ছে একটা গ্রুপ ছবি। এই যে কাজগুলো, এগুলোকে অবজেক্ট রিমুভ বলে। যেমন দেখেন গ্রুপ ছবি, এখানে কতগুলো মানুষ ছিল, কিন্তু পরে দেখা গেল মানুষগুলোকে রিমুভ করে জাস্ট 2-3 মানুষকে একটা ফ্যামিলিকে দেওয়া হয়েছে।
মানে এদের ফ্যামিলির সাথে বাদ বাকি সবাই আসছিল ছবি তুলতে, তো তাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা মানুষ এখানে কেটে দেওয়া হয়েছে, ক্রস দেওয়া আছে, তাকে এখানে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের সামনে একটা গাড়ি ছিল, পরবর্তীতে গাড়িটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলোকে বলা অবজেক্টিভ। এরকম মার্কেটে এইরকম কাজ প্রচুর আছে, এবং এই কাজের জন্য বেসিক এডিটিং এর জন্য সে $20 নেয়, একটা ক্লায়েন্টের কাছে $20 নেয়, এবং তার প্রচুর কাজ আছে। দেখি আমরা সে এই পর্যন্ত সে এইটা 164টার উপরে বেশি কাজ করেছে, এবং একটা অর্ডার তার এখনো পেন্ডিং এ আছে, একটা অর্ডার তার এখনো পেন্ডিং এ আছে। জি বলেন, আর কার কি প্রশ্ন? আর কার কি প্রশ্ন আছে? ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। একজন বলেছেন লোগো ডিজাইন নিয়ে, কার কোনো প্রশ্ন আছে? আমরা লোগো ডিজাইনে চলে যাবো এখনই। কেউ কিছু বলতে চান? ভাইয়া সফটওয়্যার গুলো তো পিসি তে ডাউনলোড করতে হবে তাই না? হ্যাঁ, আপনি লিংক কপি করে রাখেন, পরে ডাউনলোড করে নিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, যদি আমি পিসি তে ডাউনলোড করতে না পারি, আপনি কি টিম ভিউয়ার এর মাধ্যমে কি আমাকে একটু হেল্প করতে পারবেন? এনিডেস্ক থাকলে আপনি আমি না, আমাদের যে টিম মেম্বার যারা আছে তারা আপনাকে হেল্প করবে। আপনাদেরকে এনিডেস্কে হেল্প করার জন্য আলাদা লোক আছে, তারা টিম আছে, তারা আপনাকে হেল্প করবে। আপনি আমাদের গ্রুপে অ্যাড আছেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবেন, এবং সফটওয়্যার মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড আছি। ওকে, ওখানে হেল্প পাবেন, ওখানে আপনি এনিডেস্কে হেল্প পাবেন। ওকে আচ্ছা ওকে। একজন বললেন যে লোগো ডিজাইন সম্পর্কে কিছু বলতে। কামরুল হাসান, কিছু বলার থাকলে বলে ফেলেন। ভাইয়া ফটোশপে ব্যানার কিভাবে করব একটু দেখাবেন প্লিজ? না ভাইয়া, ব্যানার আসলে করতে হলে অনেক কিছু জানা লাগে, আপনাকে পেন টুল হয়তো বা জানা থাকতে পারে। আপনি যেহেতু কাজ জানেন, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু কাজ জানেন, কারণ ব্যানার তো আর যে কিছু জানে না সে তার ব্যানার প্রশ্ন করবে না। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু অনেক কিছু জানেন, সেহেতু ব্যানারটা আপনি একটা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, বা আমার ইউটিউবে বিভিন্ন ক্লাসের ভিডিওর মধ্যে হয়তো ব্যানার আছে, সেটা দেখলেও হতে পারে। বাট ব্যানার আমরা এই মুহূর্তে আসলে ব্যানারটা দেখাও যাবে না, বা ব্যানারের একটা লং প্রসেস, সেটা জানতে হলে অনেক কিছু জানতে হবে। আপনাকে লেয়ার জানতে হবে, ফটোশপের অনেক খুঁটিনাটি জানতে হবে, কালার অ্যাপ্লাই করা, মাস্কিং, অনেক কিছু জানতে হতে পারে। ক্লিয়ার ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমরা এখানে জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ করেছি। তো এখানে ধরেন এই যে একজনের লোগোর ডেমো আছে, লেভেল 2 সেলার ভিজুয়াল এক্সপার্টিস। তো এখানে যে তার যে আছে লোগোগুলো সম্পর্কে একটু দেখি। এখন এখানে যে রক আইটি নামে একটা আছে, রক আইটি প্রপার্টিজ। ওকে, এই যে বিভিন্ন লোগোগুলো করা হয়েছে, প্রতিটা লোগোর মধ্যে একটা থিম থাকে। যেমন এখানে কুইক নামে একটা লোগো আছে। আপনারা একটু বলবেন এই কুইক লোগোটা কিসের লোগো? এখানে কুইক একটা লোগো আছে, এটা কিসের লোগো হতে পারে? গাড়ি হতে পারে। এটা গাড়ি কোম্পানির ভাইয়া। গাড়ি কোম্পানি? আর কেউ বলতে চান এটা কিসের লোগো? মনে হচ্ছে অটো পার্টস, এখানে লেখা আছে ভাইয়া। অটো পার্টস লেখা আছে। আচ্ছা, এই যে আপনি বুঝতে পারছেন এটা অটো পার্টস এর। আচ্ছা, এখন এই যে রক আইটি, এটা কিসের? এটা কি হতে পারে? রক আইটি এটা কিসের হতে পারে? এটা কি রক আইটি নাকি রক ইট, কোনটা? এটা কি হতে পারে বলেন তো? কেউ কি বলতে চান? এটা তো ভাইয়া রিয়েল এস্টেট সম্পর্কিত কোন কোম্পানির লোগো হয়তো। আচ্ছা, এটা কিভাবে বুঝলেন আপনি রিয়েল এস্টেট সম্পর্কিত? ওই যে প্রপার্টিজ লেখা। আচ্ছা, ভেরি গুড। এই যে আপনার এখানে একটা সেন্স, আমি মনে হচ্ছে আপনার এখানে সেন্স আছে লোগোর বিষয়ে। এখানে এই যে মরোকোট নামে একটা কোম্পানি দেখতে পাচ্ছি আমি, তো মরোকোটের কাজ কি হইতে পারে একটু বলেন তো? এটা তো ইনভেস্টমেন্ট কোম্পানি লেখা আছে, এই ধরনের কোনো কিছু হবে। ইনভেস্টমেন্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কিছু। আচ্ছা, ভেরি গুড। এই যে থিমগুলো আপনি বললেন, এই থিমগুলোর দ্বারা আমরা যেটা শিখলাম সেটা হইতেছে একটা লোগো বানানোর জন্য আমাদের একটা থিম থাকা লাগে। একটা লোগো দেখে যাতে বুঝতে পারে মানুষজন, বা সাধারণ মানুষজন যাতে একটা লোগো দেখেই বুঝতে পারে যে এটা অমুক কোম্পানি। যেমন ধরেন আমাদের বাংলাদেশি কোম্পানির স্কয়ার কোম্পানি যদি আমি বলি, স্কয়ার গ্রুপের লোগো দেখতে কেমন? স্কয়ার গ্রুপের লোগো দেখতেই একটা স্কয়ার, সেখানে 4টা ছোট ছোট বা 6টা বা 9টা, 4টা বা 9টা স্কয়ার রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে একটা থিম, এরকম একটা থিম লোগোর মধ্যে একটা থিম থাকে। তো এই থিমগুলো আমাদের চিন্তা করতে হয়, যে কারণে একটা লোগো ডিজাইন করার সময় আমরা অবশ্যই ক্লায়েন্টের থেকে অনেক বেশি সময় নেই। সেটা 15-20 দিন, 1 মাস 2 মাস হইতে পারে। বুঝতে পারছি? তো লোগো করার সময় সবসময় আমাদের একটু বেশি সময় নিতে হয়, সময় নিয়ে তাদের লোগোটা করে দিতে হয়, কারণ এখানে এমন কোন একটা থিম ইউজ করতে হয় যেটা ক্লায়েন্ট ভালো লাগবে, বা যেটা একটা সাধারণ মানুষজন এটা চিন্তা করলেই পারে। যেমন আপনি কিন্তু একটু চিন্তা করে দেখতে পারছেন যে এই লোগোটা কিসের হইতে পারে, বা কেন হইতে পারে, কেন এরকম করছে, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন। তো এরকম ভাবে একটা লোগোর মধ্যে আমাদের একটা থিম থাকতে হয়, যেটা ফুটাই তুলতে হয়।
এটা হচ্ছে লোগো ডিজাইনের একটা বেসিক থিম। তাছাড়া আমাদের লোগো ডিজাইনের বিভিন্ন ক্লাস আছে, সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন আপু। আর আসলে লোগো আমরা করি সাধারণত দেখা যায় যে ইলাস্ট্রেটর ক্লাসের শেষের দিকে, কারণ ইলাস্ট্রেটর বিভিন্ন শেপ শিখে লাস্টের দিকে যে লোগো ডিজাইন করতে হয়। কারণ লোগো ডিজাইন করতে হলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমাদের বেসিক থেকে শেষ করে 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 লাস্টের দিকে সেই লোগো ডিজাইনটা দেওয়া হয়, যাতে সময় ফ্রি ক্লাসে আমরা কি কিছু শিখবো না? ফ্রি ক্লাস অবশ্যই শিখবেন। আজকে যদি বলেন আমরা কিছু শিখতে পারি, সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটর খুব বেসিক কোন একটা জিনিস হবে। কারণ হচ্ছে আপনার একদমই নতুন, আপনারা অনেক কিছু জানেন না, তো সেই হিসেবে আপনাদেরকে খুব কঠিন একটা জিনিস দেখায় মানে কিছুই বুঝতে পারলেন না এরকম তো আসলে করা যায় না। যেটা দেখাবো সেটা আপনারা বুঝতে পারেন এরকম কিছু দেখাতে হবে। বলেন কেউ কিছু বলেন, অবজেক্ট রিমুভটা একটু ভালোভাবে দেখান। ভালো হয়। অবজেক্ট রিমুভ বললেন একজন, আর কেউ কিছু বলবেন? কোন জিনিস কি বললেন? না এই বেসিক ইলাস্ট্রেটর দেখাইলে তো হয়, জাস্ট বেসিক টুলস গুলোর ব্যবহার একটু দেখো। হঠাৎ করে কি রিমুভ টু এগুলো পারবে কেউ? বেসিকটা দেখাইলে মনে হয়। আচ্ছা জি, আর কেউ কিছু বলতে চান? কেউ কোন একটা জিনিস দেখাতে? আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আজকে অলরেডি 10:03 বেজে গেছে, আর আজকে আমরা অবজেক্টিভ মুভি দেখবো, আর আগামী ক্লাস মানে আগামী কালকে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ভিজিটিং কার্ড দেখবো। ঠিক আছে, আগামী কাল রাত 9টা বাজে আপনারা রেডি থাকবেন, আপনারা ঠিক 9টা বাজে জয়েন করে ফেলবেন, তাহলে 9:10 মধ্যে আমরা ভিজিটিং কার্ড আগামীকাল বা আগামী ক্লাসে শুরু করে দিব। আর আজকে আমরা অবজেক্টিভ মুভটা দেখে আসি। আর একজন ভাই বললেন যে অবজেক্টিভ মুভ তো একটু কঠিন হইতে পারে, বা আমরা তো বেসিক জিনিসই জানি না, অবজেক্টিভ মুভ আমরা পারবো কিনা। তো তাদেরকে বলছি যে হ্যাঁ, অবজেক্টিভ মুভটা পারবেন, কারণ অবজেক্টিভ মুভটা একটা বেসিক টুল দিয়ে করা হয়। ঠিক আছে, অবজেক্টিভ মুভটা বেসিক টুল দিয়ে করা হয়, দ্যাটস আপনি পারবেন। ওকে, আজকে আমরা ইমেজ এডিটিং, পানি চোখের উপরে যে পানিগুলো পড়ে, গায়ে পানিগুলো পড়ে, ওগুলো একটু রিমুভটা দেখায়। ওই দিন দেখাচ্ছিলেন স্যার, ওইটা একটু দেখাতে ভালো হতো। পরশুদিন দেখাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু দিতে চান, বা কেউ কি নিজের ইমেজ দিতে চান? কেউ চাইলে আপনারা নিজেদের একটা ইমেজ দিতে পারেন, যে ইমেজটাকে নিয়ে আমরা এডিটিং করব, এরকম হতে পারে। কেউ চাইলে আমরা একটা দিতে পারি। কার লোগো করতে তো আমার 7 দিন লাগবে। লেনোভো একজন বলেছেন যে কার লোগো করতে তো আমার 7 দিন লাগবে, কারণ আপনার কোম্পানির নাম শুনে আমাকে চিন্তা করতে হবে যে আপনাকে কি লোগো দিব। আমি যদি একটা আন্দাজে একটা লোগো, একটা গাড়ির একটা ছবি দিয়ে কার লোগো দিই, সেটা কি ভালো হবে? তো লোগোর জন্য সবসময় ক্লায়েন্টের কাছ থেকে সময় নিতে হয়, 7 দিন, 10 দিন, 15 দিন, 2 দিন, 5 দিন। যেমন রিসেন্ট একটা লোগো করলাম, যে লোগোর জন্য আমি অলমোস্ট 4 দিন সময় নিয়েছিলাম। আর্জেন্ট লোগো ছিল, তারপরও আমি 4 দিন সময় নিয়েছি। বুঝতে পারছি? হয়তো বা এখানে কোথাও আছে কোনো ফোল্ডারের মধ্যে। জি, আর কারো কোনো প্রশ্ন বা কিছু বলার আছে? আচ্ছা, আমরা এখন একজন ভাই বলেছে যে আমাদের অবজেক্টিভ মুভটা দেখাতে। তো অবজেক্টিভ মুভের মূল থিমটা আমরা একটু শিখে আসি, এবং আপনারা চাইলে আজকের এই ক্লাস ভিডিওটা দেখলেই অবজেক্টিভ মুভটা পারবেন। তো অবজেক্টিভ মুভ দেখতে হলে আপনাদেরকে ফার্স্টে ফটোশপ সফটওয়্যারটা থাকা লাগবে, ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করা থাকা লাগবে, এবং সফটওয়্যারটা ইনস্টল করা আমরা একটু পরে দেখে নিব যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, বা পোর্টেবল ফাইল নিয়েছি সেটা আমরা কিভাবে ইনস্টল করব। তো ফটোশপ সফটওয়্যার আমি ওপেন করলাম। ফটোশপ সফটওয়্যারটা দেখতে এরকম, জাস্ট এই যে এখানে আসলো, উপরে একদম উপরে যেগুলো আছে ফাইল, এডিট, ইমেজ, এই যে লেয়ার, এই জিনিসগুলোকে বলা হয় মেনু বার। এই জিনিসগুলোকে বলা হয় মেনু বার, এবং বাম সাইডে যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় টুলবার বা টুলস বলা হয়। তো টুলবার বা টুলস হচ্ছে এটা, যেটা পোর্টেবল, মুভ করা যায়, যেটা সাধারণত বাম কোণার দিকে থাকে, আর উপরে দেখা যায় ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই জিনিসগুলো থাকে। তো আপনি একটা ছবি নিয়ে যে কাজ করবেন, ছবি পাবেন কোথায়? জি জুয়েল ভাই বলেন। না এটা স্ক্রিনটা একটু বড় করেন, আপনাকে বড় করে দেখা যাচ্ছে কিন্তু ওইটা তো দেখা যাচ্ছে না ফটোশপের। ওটা কেন? স্ক্রিন তো দেখা যাচ্ছিল। আচ্ছা, আমরা অবজেক্টিভ মুভ করার জন্য ইমেজ নেই, আমরা একটা ফেস ইমেজ নেই, ওম্যান ফেস নেই, আমরা ওম্যান ফেস থেকে যদি আমরা গুগলে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ওম্যানের ফেস আসে। বাট এখন ওম্যান ফেসের মধ্যে স্পট নাই, আমরা চাচ্ছি একটা অবজেক্টিভ মুভ করতে, সেক্ষেত্রে যদি স্পট থাকতো সেক্ষেত্রে ভালো হতো। তো আমরা কি করলাম, ওম্যান স্পটে ফেস লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের স্পটই আসে। আমরা যদি ওম্যান স্পটি মানে কি বলেন তো? স্পট ফেস অর স্পটি ফেস, সেক্ষেত্রে আমরা যে ওমেনের বিভিন্ন গার্ডস এর আমরা স্পট আলা যে ছবিগুলো আছে সেগুলো আমরা পাবো। তো এখান থেকে আপাতত সোজা একটা নেই, যাতে আপনারা নিয়ে কাজ করতে পারেন, বা আজকে ক্লাসটা দেখে। হ্যাঁ খাবো এই মাউথপিস অফ রাখি, জুয়েল ভাই মাউথপিস অফ রাখি। আচ্ছা, এখানে আমরা কোন একটা ইমেজ ডাউনলোড করছি, আমি ধরেন এই ইমেজটা ডাউনলোড করছি। তো এই ইমেজটা ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজটাকে খুঁজতে হবে, সেখানে যে মাউসের রাইট ক্লিক করে আমাকে সেভ ইমেজ দিয়ে সেটা আমাদেরকে সেভ করতে হবে। আমি চাইলে ডেস্কটপে সেভ করতে পারি, আমি ডেস্কটপে একটা ছবি সেভ করেছি, এক নিয়ে আছে যেটা।
এটাকে সাধারণত একনি বলে। তো এই ছবিটা আমি সেভ করেছি। তো এখন এই যে আরেকটা ফাইল, ধরেন এখানে একটা তিল আছে, এই ছবিটা আমরা নিয়ে রাখি, আমাদের কাজে লাগবে। আমার একটা তিল আছে, তিলের ছবি, এটাকে আমরা সেভ করে রাখছি। তো এই যে ফাইলটা আমি সেভ করলাম। এইবার আমরা ফটোশপ সফটওয়্যার যখন এসেছি, ফটোশপ সফটওয়্যার আমরা ইনস্টল করার পর এরকম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর একদম ফার্স্টের দিকে থাকবে মেনু বার, মেনু বারের ফার্স্টে আছে ফাইল, ফাইল থেকে ওপেনে যাব। ফাইল থেকে ওপেনে যে আমরা জাস্ট একটা ইমেজকে সিলেক্ট করব, সেটা এই ছবি হতে পারে, পরের ছবি হতে পারে। তো ধরেন আমরা এই দ্বিতীয় যে ছবিটা আছে সেটা আগে নেই, যেটা একনি। তো এই ছবিটা আমরা আসলো, এই ছবিটা আসলো। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি যে একটা ছবি আমি কিভাবে এনেছি? ফার্স্টে আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, জি ভাইয়া বুঝছি। করেছি ফটোশপ সফটওয়্যার থেকে, আমরা ফাইল থেকে ওপেনে গিয়েছি, ফাইল থেকে ওপেন থেকে যে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা সেটা আমরা নিয়েছি। এবার কথা হচ্ছে এই যে একটা ছবি আমরা আনলাম, এই ছবিটা আমরা যে কাজ করব, কাজ করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লক থাকলে আনলক করে দেওয়া দরকার। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে তালা চিহ্ন আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা লক আকারে আছে, ব্যাকগ্রাউন্ডটা লক। তো ব্যাকগ্রাউন্ড যখন লক থাকবে তখন সেই ছবির মধ্যে কোনো ধরনের কাজ করা যায় না। দ্যাটস ওয়াই লক থাকলে সেটাকে আনলক করে নিতে হয়। আর আনলক করার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে এই যে তালা সাইনটা যেখানে আছে, তালা সাইনটা যেখানে আছে ঠিক তালার উপরে যে তালাটাকে ধরে টেনে নিচে, একদম নিচে ডিলিট বক্সে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যায়। অর্থাৎ তালার নিচ বরাবর একটা ডিলিট বক্স আছে, সেখানে যদি আমরা ছেড়ে দেই এটা, তাহলে এই লকটা আনলক হয়ে যায়, তালাটা খোলা যায়। তখন আমরা এই ছবিটাকে মুভ টুল দিয়ে চাইলে মুভ করতে পারি। একদম ফার্স্টে যে টুলটা আছে এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। আমরা মাউস নিয়ে রাখলে সেই টুলটার উপর নাম চলে আসে যে মুভ টুল। তো মুভ টুল দিয়ে আমরা কোন একটা জিনিস মুভ করতে পারি যদি লক খোলা থাকে। আর যদি লক করা থাকে সেই ক্ষেত্রে কি হবে? যেমন ধরেন এই মুহূর্তে লক করা, আমি এই মুহূর্তে লকটা না খুলে যদি মুভ করতে চাই, মুভ হয় না, বলে যে কনভার্ট টু নরমাল লেয়ার, নরমাল লেয়ারে কনভার্ট করতে বলে। দ্যাটস ওয়াই আমরা এই লকটাকে খুলতেছি। লকটাকে কিভাবে খুলতেছি? এই তালাটাকে ধরে নিয়ে একদম নিচে ডিলিট বক্স আছে সেখানে ছেড়ে দিলে লকটা খুলে যায়। তারপর আমি চাইলে এটাকে মুভ করতে পারি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি। মাউথ পিসে কথা না বলে চ্যাট বক্সে চলে আসেন। সবাই কি বলছে? মাউথ পিসে কথা না বলে চ্যাট বক্সে চলে আসেন। আচ্ছা, একজন বলেছে ক্লিয়ার, দুইজন বলেছে ক্লিয়ার, আর দুইজনের কাছে ক্লিয়ার। আচ্ছা, যে বুঝতে পারছেন না মাউথ পিস ওপেন করে সরাসরি প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আসেন আমাদের টুলবার যেটা আছে, টুলবার বা টুলস। এই যে টুলবার বা টুলস এই বাম দিকে থাকে। তো এই জিনিসটা পোর্টেবল, এটা বাম দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। তো টুলবারের মধ্যে বিভিন্ন টুলস আছে, তার মধ্যে আমরা একটা টুলের নাম শিখেছিলাম। টুলটার নাম ছিল ল্যাসো টুল। টুলটার নাম ছিল ল্যাসো টুল। এই ল্যাসো টুলের মাধ্যমে কোন একটা জিনিসকে ভ্যানিশ করে দেওয়া যায়, কোন একটা অবজেক্টকে ভ্যানিশ করে দেওয়া যায়। তো আমরা একটু জুম করলাম। জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস দিয়ে থাকি আমরা। কন্ট্রোল প্লাস মানে জুম ইন করা, আর কন্ট্রোল মাইনাস মানে জুম আউট করা। কন্ট্রোল প্লাস মানে জুম ইন করা, কন্ট্রোল মাইনাস মানে জুম আউট করা। এবার আপনি কোন অংশটা নিতে চান? সাপোজ এইখানে ছোট্ট একটা স্পট আছে, আপনি এই স্পটটা ভ্যানিশ করতে চান। জাস্ট এই স্পটটাকে মাউস দিয়ে আমি সিলেক্ট করলাম। এবার কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস দুইটা বাটন একসাথে দেওয়ার পর এরকম কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশন আছে। কন্টেন্ট অ্যাওয়ার, এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, তার মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার রাখতে হবে এবং মুড থাকবে নরমাল এবং অপাসিটি থাকবে 100, এবং এটার দ্বারা এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। এরপর ধরেন এইখানে আমাদের আরেকটু জায়গা আছে, সেটাকে আমরা এরকম করে সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস দেওয়ার পরে এই কন্টেন্ট অ্যাওয়ার অপশনটা আসলো, এবং কন্টেন্ট অ্যাওয়ারের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার এখানে লেখাই থাকবে কন্টেন্ট অ্যাওয়ার, মুড থাকবে নরমাল, অপাসিটি থাকবে 100। এবার ওকে দিলে জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, এইটার দ্বারা আমরা কোন একটা জিনিসকে নরমালি ভ্যানিশ করে ফেলতে পারি। এটা হচ্ছে একদম বেসিক এই টুলের দ্বারা কাজ করা হয়। তবে এই যে মুখের স্পট গুলো, যে এই স্পট দূর করার জন্য আমাদের এই টুল দিয়ে কাজ করলে হয় না, তখন আমাদের নতুন আরেকটা টুল দিয়ে কাজ করতে হয়। এটা জাস্ট অবজেক্ট রিমুভ করার জন্য ইউজ করা হয়, বাট স্পট ইমেজ গুলা বা ফেসের ইমেজ গুলা রিমুভ করার জন্য আমরা অন্য টুল ইউজ করে থাকি। বুঝতে পারছি এটাতে কি কাজ করা হয়? জাস্ট একটা এলিমেন্টকে রিমুভ করে দেওয়া হয়। ধরেন এখানে নাকের মধ্যে একটা তার ফুটা আছে, তো আমরা কি করলাম, নাকের ফুটাটাকে সুন্দর করে সিলেক্ট করলাম। এবার শিফট ধরে ব্যাক স্পেস দিলাম এবং কন্টেন্ট অ্যাওয়ার আসলো, মুড থাকলো নরমাল, অপাসিটি 100, এবং আমরা যদি ডিলিট দিই তখন নাকের ফুটা বন্ধ হয়ে যায়। আশেপাশ থেকে সে কালার নিয়ে জিনিসটা অ্যাপ্লাই করে ফেলে। জিনিসটা কি বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করে? এভাবে চাইলে আমরা পুরো ছবিটাকে এরকম করে কাজ করতে পারি। বুঝি নাই কে? আচ্ছা, বুঝি নাই কে কথা বলেন। তো গত ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে ফাইল থেকে আমরা ওপেন করেছিলাম।
তো ওপেন করে আমরা একটা ইমেজ নিয়েছিলাম, আমরা এই যে একটা ইমেজ নিয়েছিলাম, এই ইমেজের অরিজিনাল ফাইলটা আমি এখন খুঁজে পাবো কিনা দেখি। অরিজিনাল ফাইলটা এখানে আছে কিনা। অরিজিনাল ফাইলটা সম্ভবত এখানে নাই, এখানে আরেকটা ইমেজ আছে, অরিজিনাল ফাইলটা আছে। তো এই ছবি নিয়ে আমরা কাজ করি, আমরা এই ছবিটা নিয়ে কাজ করি। তো একটা ছবি আমি ওপেন করেছি ফাইল থেকে ওপেনে যে, এবং দেখছি যে একটা ইমেজ এখানে আছে, একটা অবজেক্ট এখানে আছে। এখানে আসলে দুইটা সাবজেক্ট হইতে পারে বা দুইটাই অবজেক্ট হইতে পারে। এখানে আসলে জিনিসটা কি, এখানে সাবজেক্ট কি আর অবজেক্ট কি, কেউ কি বলবেন এখানে সাবজেক্ট কি অবজেক্ট কি, বা সাবজেক্ট অবজেক্ট বলতে আসলে আমরা কি বুঝি? কেউ কি বলতে চান সাবজেক্ট আর অবজেক্ট কি? কেউ কি জানেন সাবজেক্ট আর অবজেক্ট কি? ভাইয়া সাবজেক্ট হচ্ছে আমরা যেটা চাচ্ছি সেটাই সাবজেক্ট, আর যেটা চাচ্ছি না সেটা অবজেক্ট। আচ্ছা, সাপোজ এইখান থেকে আমি ছবি তুলছি, ছবি তুলতে আমি চেয়েছিলাম শুধুমাত্র এই সিনারিটা আসুক, মানুষটা আসুক, আসার দরকার নেই, আমি চাচ্ছি না মানুষটা আসুক, তারপরে মানুষটা ওখানে হেঁটে চলে গিয়েছে। যে কারণে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার সাবজেক্ট, আর যেটা আমি চাচ্ছি না, যেটা ভুল করে চলে আসছে বা অন্য কোনো কারণে চলে আসছে, কিছু করার নাই, তখন সেটা হয়ে গেল অবজেক্ট। এই ছবির মধ্যে আমি এই মানুষটাকে অবজেক্ট হিসেবে ধরে নিলাম, এবং এই ছবিটা যেহেতু লক করা, তালা মারা থাকলে কোনো কাজ হবে না, লক থেকে আনলক করতে হয়। দ্যাটস ওয়াই ঠিক লকের উপরে যে লকটাকে টেনে ধরে নিচে দিকে পক্ষে ছেড়ে দিতে হয় এবং লকটা আনলক হয়। আর আমরা যে টুল দিয়ে কাজ করি সেই টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল। জাস্ট ল্যাসো টুল দিয়ে আমরা এই এরিয়াটা সিলেক্ট করব, আমরা জাস্ট এরিয়াটা সিলেক্ট করছি। এরিয়াটা সিলেক্ট করার পর যতটুকু ছায়া আছে ততটুকু আমরা সিলেক্ট করলাম। এবার কিবোর্ডের শিফট ধরে ব্যাকস্পেস দেওয়ার পরে এই কন্টেন্ট টাওয়ার আসলো, মোড নরমাল, অপাসিটি 100, এবং এই ডিলেটে মানে এন্টার দেওয়ার পরে এটা জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। এই হচ্ছে মূল জিনিস, এবং গত ক্লাস এটাই দেখানো হয়েছিল, উনি হয়তো এটাই প্রশ্ন করেছিল, একটা জিনিসকে আমরা ভ্যানিশ করে দিয়েছি, এবং এই সেম ভাবে এই কাজটা করা হয়েছে। যদিও এই কাজ করার জন্য এর থেকে ভালো টুলস আছে, জিনিসটা যেহেতু আমি একই টুল দিয়ে দুইটা কাজ করলাম তাই দেখানো হলো। যে কারণে প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। কামরুল হাসান ভাই, প্রশ্ন থাকলে করে ফেলেন ঝটপট। ভাইয়া ফটোশপে ইমেজটা নিয়ে আসছিলাম, ইমেজটা ডিলিট করতে পারতেছি না, রিমুভ করতে পারতেছি না, এটা কিভাবে রিমুভ করব? পুরো ইমেজ ডিলিট করতে আপনি কি করতে চান আমাকে সেটা বলেন, খুলে বলেন। পুরো ইমেজটা রিমুভ করতে চান না কি করতে চান? রিমুভ করতে যাচ্ছি ইমেজটা। আচ্ছা, এই ফাইলটা কেটে দিতে চান, এই যে এখান থেকে কেটে দিতে চান, তাই তো? কেটে দিয়ে আরেকটা ফাইল আনবো, এটা জি জি। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা করি, এই যে ধরেন আমার এখানে ফাইল আছে, এই যে উপরে দেখেন কন্ট্রোলের বার আছে, যেখান থেকে ক্রস আছে, ক্রস দিলে কেটে যায়। বুঝতে পারছেন? আপনি কি দেখেছেন ভাই? জি জি হইছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তাছাড়া আমাদের কারোর পিছনে কোনো প্রবলেম থাকলে বা কাজ না পারলে আমাদের জুমের মধ্যে স্ক্রিন শেয়ার অপশন আছে, স্ক্রিন শেয়ার করে এগুলো দেখানো যায়। যে আজকে ক্লাস এই পর্যন্তই ছিল, আমাদের অলমোস্ট 10টা প্লাস হয়ে গিয়েছে, 10টা 15 হয়ে গেছে। আমরা জাস্ট এখন সফটওয়্যারটা ইনস্টল করে দেখে আসি। আর কেউ কিছু দেখতে চান বা কিছু বলার আছে? আজকে আর আমরা কিছু দেখাবো না, শুধু সফটওয়্যারটা ইনস্টল করে ফেলি, আর এই জিনিসটা জাস্ট সেভ করে দিতে হয়। ভাই লোগো মকআপ ইউজ একটা দেখাবেন, আজকে একটা দেখতে হবে, মানে কালকে দেখি ভাই। এখন মকআপ দেখাতে গেলে আবার 10 মিনিট এক্সট্রা টাইম যাবে ভাইয়া, কালকে দেখি। অলমোস্ট 10টা প্লাস হয়ে গেছে, মানে আমাদেরকে ভাই কিন্তু সময়টা হিসাব করে ইউজ করতে হয়, বুঝতে পারছেন? আসলে বিজি থাকি, আর আমাকে আবার অফিসেও যেতে হয়। আর গাইস, আমি হচ্ছে যুব উন্নয়ন প্রজেক্টে আছি। যুব উন্নয়ন হচ্ছে আমাদের গভর্নমেন্টের একটা প্রকল্প। তো যুব উন্নয়ন আমার যে অফিসটা সেটা জিগাতলা শাখা, জিগাতলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ওকে, আজকে আর না, আমরা আজকে জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করে দেখি, আর আগামী ক্লাসে আমরা আবার শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন যেটা করা যায় সেটা হচ্ছে কি করবো যেন, আমরা সফটওয়্যার ইনস্টল করব। তো আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করা সফটওয়্যারটি ইনস্টল করছি, এবং আপনারা নিজেরা ইনস্টল করাটা শিখে নেন, কেউ হেল্প চাইলে তাকেও হেল্প করবেন। আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে দিয়েছিলাম, সেই ডাউনলোডটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি মজিলা ফায়ারফক্সের এই যেখানে গেলাম, এবং দেখলাম পোর্টেবল এআই নামে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে, যেটা ডাউনলোডস এর মধ্যে আছে। এই যে একটা ফাইল আবার ডাউনলোড হয়েছে, আজকে সারাদিনের মধ্যে একটা ফাইল ডাউনলোড করা হয়েছে, সেটা হলো এইটা। তো এই ফাইলটা আমরা এখন নিয়ে কাজ করব। এই ফাইলটা আমাদের এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিয়ে জিপ থেকে আনজিপ করতে হয়। জিপ থেকে আনজিপ করা কি সেগুলো বুঝি? আইনুল আলম, তোমার ফোন আসছে? আচ্ছা, এখানে আমরা জিপ থেকে আনজিপ করা বুঝি কিনা? জি ভাইয়া।
আচ্ছা এখানে দেখেন না অনেকগুলো ভাইয়া বুঝাই দেন। এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, এই ফোল্ডারটা খোলা, এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলে এই ফোল্ডারের মধ্যে যাওয়া যাচ্ছে, ফোল্ডারের মধ্যে কি কি আছে দেখা যাচ্ছে। কিন্তু এই ফোল্ডারের মধ্যে আমি চাইলে ডাবল ক্লিক করতে পারছি না, এই ফোল্ডারের মধ্যে চাইলে আমি ডাবল ক্লিক করলেও এটা ওপেন হচ্ছে না, এটা তালা মারা, দেখেন বেল্ট লাগানো আছে। এই ফোল্ডারটাকে বলা হয় জিপ ফাইল, জিপ ZIP জিপ। আর এইখানে যে ফোল্ডারটা দেখছি এটাকে বলা হয় মানে নরমাল একটা ফোল্ডার, এটাকে নরমাল একটা ফাইল বা ফোল্ডার বলে, আর এটাকে বলা হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইল আর আনজিপের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ফাইল জিপার দ্বারা চেইন দ্বারা আটকানো, জিপ মানে কি চেইন। তো আমরা একটা পার্টস আমাদের ভ্যানিটি ব্যাগে আমরা পার্টস এর মধ্যে কিছু রাখলে কি করি, ব্যাগের মধ্যে কিছু একটা ব্যাগের মধ্যে বই খাতা থাকলে কি করি, চেইন দিয়ে আটকায় রাখি না। তো এখানে কোন একটা জিনিসকে রেখে আটকায় দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে জিপ ফাইল। তো জিপ ফাইল থাকলে সেটাকে আনজিপ করে নিতে হয়, তাছাড়া সেটা ওপেন করা যায় না। আমরা একটা জিপকে আনজিপ করার জন্য জাস্ট মাউসের রাইট ক্লিক করলাম এবং এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন আসবে, যদি আপনার কম্পিউটারে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে আবার উইন্ডার ডাউনলোড করে নিতে হবে, উইন্ডার বা উইনজিপ সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আমি জাস্ট মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের একটা এরকম বার আসলো যেখানে এটাকে এক্সট্রাক্ট করার জন্য অনুমতি চাচ্ছে যে আসলে এক্সট্রাক্ট করব কিনা। তো আমি সেখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পর একটা লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে জিপ থেকে আনজিপ হয়ে গেছে। জিপ ফাইল ছিল এইটা, মানে এটা আমার চেইন লাগানো বা তালা আমার একটা ব্যাগ ছিল, আর তার পাশে দেখেন খোলা একটা ব্যাগ আসছে, এই হচ্ছে জিপ থেকে আনজিপ করা। সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। জিপ থেকে আনজিপ করা কি ক্লিয়ার? জিপ থেকে আনজিপ করা কি ক্লিয়ার? এরপরও যারা জিপ থেকে আনজিপ করতে পারবেন না বা আমাদের উইন্ডার সফটওয়্যার যদি লাগে, সফটওয়্যার গুলো পাবো কোথায়, সেই ক্ষেত্রে আপনারা একটু জাস্ট আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নেবেন, হাউ টু জিপ আনজিপ, মাত্র 4 মিনিটের ভিডিও, মাত্র 4 মিনিটের ভিডিও, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এটা দেখলে আপনারা জিপ কি আনজিপ কি কেন করবেন ডিটেইল বুঝতে পারবেন, এবং জিপ থেকে আনজিপ করা বা জিপ আবার আনজিপ থেকে জিপ করা সবকিছু বুঝে ফেলতে পারবেন। আমি ভিডিওর লিংকটা দিয়ে দিয়েছি। তো এইবার এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দেখলাম আরেকটা ফোল্ডার, সেটার মধ্যে আমরা ডাবল ক্লিক করলাম। তো সেখানে দুটো সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ একটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে কথা বলি, চ্যাট বক্সে অ্যাক্টিভ হন সবাই। আচ্ছা গাইজ, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, তো অনলাইনে আমাদের মাউথপিসের থেকে চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকতে হয় বেশি, ঠিক আছে? যেমন আমি কিছু প্রশ্ন করলাম, সেটার আনসার দিবেন আপনারা চ্যাট বক্সে। আচ্ছা, তো এখানে আমরা দুটো ফাইল দেখছি, একটা ফটোশপ, একটা ইলাস্ট্রেটর। ধরেন আমি চাচ্ছি ফটোশপ ইনস্টল করতে, আমি চাচ্ছি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করতে। আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমার কাছে এরকম একটা অনুমতি আসছে যে আমি ইনস্টল করব কিনা। তো আমি কি করলাম, আমি এখান থেকে নেক্সট দিলাম, এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম। এবার ডেস্টিনেশন ফোল্ডার চাচ্ছে, অর্থাৎ আমি যে সফটওয়্যারটা ইনস্টল করব, এটা ইনস্টল হওয়ার পর কোথায় যাবে, তার গন্তব্য কোথায়, তার গন্তব্য স্থান চাচ্ছে যে কোথায় তার গন্তব্য হবে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করে, আমি ব্রাউজে ক্লিক করে ডেস্কটপে ব্রাউজ করছি, জাস্ট ডেস্কটপটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমি ইনস্টল করি তাহলে এটা পাওয়া যাবে কোথায় বলেন তো? আমি তো ডেস্কটপে সিলেক্ট করেছি, তাহলে কোথায় পাওয়া যাবে? ডেস্কটপে। তাহলে জাস্ট এখান থেকে ডেস্কটপটা আপনারা সিলেক্ট করবেন এবং ইনস্টলে ক্লিক করবেন, এরপর ইনস্টল হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে বা ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগতে পারে। ঠিক একই ভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এই যে আমার কিন্তু সফটওয়্যার অলমোস্ট শেষের দিকে ইনস্টল করা। দেখেন আমাদের সফটওয়্যার ইনস্টল করা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর এরকম ফিনিশ আসবে, তো ফিনিশ আসলে সফটওয়্যারটা ফিনিশ করে দিলেন, এই যে সফটওয়্যার ওপেন হয়ে যাবে, তারপর সফটওয়্যার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর সফটওয়্যার যদি আপনি খুঁজে না পান, যেমন আপনারা সফটওয়্যার খুঁজে পাবেন না কেন? কারণ এই সফটওয়্যারটা ওই উইন্ডোজের মধ্যে পাওয়া যাবে না, উইন্ডোজের মধ্যে এই সফটওয়্যারটা পাওয়া যাবে না, ঠিক আছে? এই অল প্রোগ্রাম এখানে সফটওয়্যারটা পাওয়া যাবে না, এই সফটওয়্যারটা পাওয়া যাবে ডেস্কটপের মধ্যে কোন একটা ফোল্ডারে। দেখেন তো ডেস্কটপে কোন একটা ফোল্ডার আছে কিনা যেখানে ফটোশপ লেখা, এই যে দেখেন পোর্টেবল ফটোশপ লেখা, দেখছেন? এই যে সবার নিচে যে ফোল্ডারটা, এই যে ফটোশপ পোর্টেবল যে সফটওয়্যারটা, ফাইলটা, এই ফাইলের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে এইটা হলো আমার সফটওয়্যার, এইখানে যে ডাবল ক্লিক করতে হবে। অর্থাৎ এই সফটওয়্যারটা আপনি কই পাবেন? আপনি পাবেন ডেস্কটপে। কারণ কি, আপনি ডেস্কটপটা সিলেক্ট করে দিয়েছেন, ডেস্কটপে এরকম একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে এখানে এই যে অ্যাপ্লিকেশনটা, এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, তারপর আপনার সফটওয়্যার ওপেন হবে। এটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যারের জন্য একটু সীমাবদ্ধতা, এই হচ্ছে ব্যাপার। এরকম ভাবে একটা পোর্টেবল সফটওয়্যার আমার সামনে আসবে ইনস্টল করার পরে। ক্লিয়ার? এরপর আপনি বাদ বাকি যে কোনো কাজ করতে পারবেন। এটা হচ্ছে CS6 পোর্টেবল।
কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, আমাদের ক্লাস শেষ আজকে। আর কোনো প্রশ্ন থাকলে ঝটপট সেটআপটা একটু দেখাবেন, প্লে স্টেটও ইনস্টল করে দেখতে চান? স্যার ইনস্টল করেছি, পেজ সেটআপটা একটু দেখান। পেজ সেটআপ আপনি কি আমাদের তো আজকের কোনো টপিক ছিল না, পেজ সেটআপ করে আপনি কি করতে চান, মানে কি কাজ করতে চান? নতুন একটা পেজ কিভাবে সেটআপ করব? আচ্ছা, সেক্ষেত্রে আপনি মাউথপিস একটু মিউট রাখি, আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসছে, আপনি একটু মাউথপিসটা মিউট রাখেন। তো আপনি যেটা করতে চান সেটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারে একটা পেজ সেটআপ করতে চান। আসলে পেজ সেটআপ আমরা কেন করি? কোন একটা কাজের জন্যই তো করি। তো আপনি যেটা একটা কাজ করবেন সেটা হচ্ছে আমি একটা ভিডিও দিচ্ছি, জাস্ট 10 মিনিট একটা ভিডিও, 10 মিনিট বা 11 মিনিটের একটা ভিডিও, যেটা ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, ভিজিটিং কার্ডের আমরা ফার্স্ট ক্লাস যেভাবে করে থাকি সেই ক্লাসের ভিডিও। তো 10-11 মিনিটের একটা ভিডিও, সেটা দেখে আপনি ডিটেইলটা বুঝতে পারবেন ইলাস্ট্রেটরের ব্যাপারে। মাত্র 10-11 মিনিটের ভিডিও দেখলে আপনি একটা ইলাস্ট্রেটরের মধ্যে ভিজিটিং কার্ড করতে পারবেন বা অনেক কিছু আপনি জানতে পারবেন। আমি ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? 4 দিন সময় নিয়ে যে লোগোটা ডিজাইন করছেন ওটা একটু কি দেখা যাবে ভাইয়া? 4 দিন সময় নিয়ে অবশ্যই দেখানো যাবে, একটু ওয়েট করেন আমি দেখি এখানে আছে কিনা, অবশ্যই না থাকলেও পাওয়া যাবে। কিন্তু ভাইকে যে আমি ক্লাসটা দিব সেটা পাচ্ছি না। এআই ফার্স্ট ক্লাস লেখা কোন একটা ক্লাস, কি ব্যাপার ভিডিওটা গেল কই? আচ্ছা, এখানে আরেকটা ভিডিও আছে 1 ঘন্টা 56 মিনিট, এত বড় ভিডিও তো আপনি দেখবেন না। আচ্ছা, আপনি কি গ্রুপে অ্যাড আছেন আমাদের ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে কি অ্যাড আছেন ভাই আপনি, যে ইলাস্ট্রেটরের মধ্যে একটা পেজ সেটআপ করতে চাচ্ছিলেন ভাইয়াটা? আপনি কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? ভাই কোথায়? ভাই কি এখানে আছে? এই ভাই কথা বলেন। কই ভাইয়াটা গেল কোথায়? ভাইয়া আপনার চ্যানেলে কি লোগো সম্পর্কে কিছু দেয়া আছে? লোগোর ক্লাস দেওয়া আছে, ওই যে অন্যান্য ব্যাচে লোগোর ক্লাস দেওয়া আছে, কিন্তু ইয়ে দেওয়া নাই, মানে লোগো সম্পর্কে যে আলাদা একটা সেশন বা আমি লোগো হচ্ছে কনসেপ্ট, কিছু কনসেপ্ট মাথা কিভাবে আনবো এইরকম কিছু পাচ্ছিলাম। আচ্ছা, এইটা তো আপু বড় মুশকিল, এই জন্য তো আপনাকে সবকিছু স্টেপ বাই স্টেপ শিখতে হয় আর কি, জানতে হয়। আচ্ছা, এই যে পেয়েছি আমি ওনাকে যে ভিডিওটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, আমি শেয়ার করে দিচ্ছি। ভাই আমাদের ক্লাস কিন্তু শেষ, অলমোস্ট আমরা শেষ করব। আমি লিংক দিয়েছি একটা, যে ভাই আমার ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস দেখতে চান আমি লিংক দিয়েছি, ঠিক আছে? লিংক দিয়েছি, লিংকটা থেকে ভিডিওটা দেখে নেবেন। যারা যারা ইলাস্ট্রেটরের ক্লাস দেখতে চান এই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ ইলাস্ট্রেটরের ভিজিটিং কার্ডে ফার্স্ট ক্লাস আমরা এটাই করি, আগামীকালও আমরা এই জিনিসটাই করব। তো এই জিনিসটা দেখে নিতে পারেন, আপনার আইডিয়া ভাইয়া আপনাদের ওখানে কোর্স ফি কত? আপু এই মুহূর্তে আমাদের অফিসের কোর্স ফি, যেমন আমাদের মিরপুরের অফিসের কোর্স ফি ছিল 15,000 টাকা, যার মধ্যে ডিসকাউন্ট দেয়া থাকতো, মানে ডিসকাউন্ট দেওয়ার পর 9,000 টাকা মিনিমাম নেওয়া হতো। রংপুর আপনাদের কোনো শাখা নেই? আপু রংপুরের শাখা নাই, আর আমাদের জিগাতল অফিসে গভর্নমেন্ট প্রজেক্ট যেটা, সেটার মধ্যে নেওয়া হয় 8,500 টাকা, সম্ভবত 8,500 টাকা নেওয়া হয়, তবে মাঝে মধ্যে ডিসকাউন্ট বা প্রমোশন থাকে আর কি। আর কারো কিছু? আচ্ছা, এই যে লোগোটা, ও লোগোটা ছিল এইটা, রেড পুলস ডেলিভারি কোম্পানি। এখানে রেড পুলস, এটার দ্বারা কিন্তু ফার্স্ট আপনি বুঝতেছেন যে বাইক রিলেটেড বা সাইকেল রিলেটেড কিছু, আসলে জিনিস কিন্তু বাইক, এখানে কিন্তু জিনিসটা বাইক, এবং তার পেছনে একটা ব্যাগ আছে, ব্যাগের দ্বারা বোঝাচ্ছে যে তার পেছনে একটা কোনো একটা কিছু আছে, পার্সেল আছে বা ব্যাগ আছে, ঠিক আছে? আর তাদের নাম হচ্ছে রেড পুলস, আর তাদের ট্যাগলাইন যেটা সেটা হচ্ছে ইওর ডেলিভারি পার্টনার। এটা হচ্ছে আমার লোক, এটা হলো 4 দিন লাগছিল এই কাজটা করতে, এবং এই কাজটা করতে তাদের সাথে কথা ছিল, টোটাল প্যাকেজ করে দিয়েছিলাম আসলে $40 মাত্র। এদের প্যাকেজের মধ্যে আমি যেটা দিয়েছি তাদেরকে একটা, এই যে একটা মকআপ, এটা একটা মকআপ, এরপর এটা হচ্ছে আরেকটা মকআপ, ঠিক আছে?
আর হচ্ছে নরমাল ফাইল, এই যে আমাদের এআই ফাইল, মানে সোর্স ফাইল যেটাকে বলে, এডিটেবল ফাইল, এটা আর কোন একটা ডিজাইন দিয়েছিলাম, কোন ব্যানার বা কিছু একটা দিয়েছিলাম, এখানে হয়তো নাই। আচ্ছা ভাইয়া, আমরা যখন কোনো কন্টেস্টে এন্ট্রি দেই সেক্ষেত্রে তো মকআপ গুলো অনেক সময় উইন হয়, কিন্তু মেইন ফাইলটা যখন দিবে তখন তো আর কালারটা, অনেক মকআপ কিন্তু নিজেই কালার দেয়, তখন কালারটা কি ওরা চুজ করবে? পছন্দ তো নাও হতে পারে বুঝি না, সেক্ষেত্রে। আবার বলেন, মানে মকআপের কালার পছন্দ না হতে পারে? না না ভাইয়া, যখন এন্ট্রি দেই তখন মকআপ উইন হয় না অনেক সময়। মকআপ তো মানে ডিজাইনে কালার একরকম, মকআপ করার পরে তো কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময়, সেই ক্ষেত্রে মূল ডিজাইনের যে কালারটা সেটা দিলে কি ওরা নেয়? কেন নিবে না আপু, কেন নিবে না প্রথম কথা। তবে আমি এরকম একটা প্রবলেমে পড়েছিলাম, ধরেন একটা কোম্পানি মানে কি যেন নামটা, আমার নামটা মনে নেই, মানে সেলাই রিলেটেড ছিল, মানে সেলাই করে, আমরা যারা যে সুই সুতা দিয়ে সেলাই করি না, তাদের হচ্ছে এরকম টেইলারিং কিছু একটা ছিল। তো যে কারণে সে আমাকে সুই সুতা দিয়ে কাজ করতে বলছে। তো আমি সুই নিয়েছিলাম, একটা সুই, এবং ওই সুই দিয়ে, সুইয়ের পেছনে যে সুতা থাকে ওই সুতা দিয়ে পুরোটা লেখা, এরকম একটা থিমে আমি একটা লোগো করেছিলাম। তো ওই লোগোটা যখন আমি তাকে মকআপ করে দেই, মকআপ করে দেওয়ার পরে দেখা গেল ঝলমলে ঝলমলে একটা চাকচিক করে একটা জিনিস যখন দেখা গেল, তখন ক্লায়েন্ট আর নরমাল ফাইল নেয় না, 2D ফাইল নেয় না। বুঝতে পারছেন আপু? ক্লায়েন্ট তখন দেখা জি গেল ভাইয়া, জি আমি যে এটাই বলতে যাচ্ছি যে তখন তো সুন্দর হয় কিন্তু অরিজিনাল ছবিটা তো সুন্দর হয় না। আমার লাইফে এরকম একটা ক্লায়েন্ট পেয়েছি আমি, সে ছিল এরকম যে সে ওই ফাইলটা নিবে না। তো আমি দেখাবো যদি পরে, ওইটাকে আমি ডাউনলোড করে রাখবো, আমি খুঁজে ওই ফাইলটাকে ডাউনলোড করে রাখবো। তো পরে দেখা গেল ওই ক্লায়েন্টটা কি আমাকে ওই জিনিসটা কি, ওই যেটা আমার মকআপ, ওই মকআপ থেকে আই ড্রপারের মাধ্যমে কালার কপি 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 করে 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 ওই কালারের মানে মকআপ থেকে পাওয়া যেটা, ওইটা আমাকে ক্লায়েন্টকে দিতে হয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি এর জন্য এক্সট্রা চার্জ করেছিলাম। হ্যাঁ ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া, এই কোশ্চেনটা আমার অনেকদিন থেকে ছিল মাথায়, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই জন্য প্রচুর পরিমাণে গ্রেডিয়েন্ট টুল জানা থাকতে হয় কিন্তু, তাই না? জি কারণ ভাইয়া গ্রেডিয়েন্ট তখন গ্রেডিয়েন্ট টুল, তখন এই জন্য প্রচুর পরিমাণে গ্রেডিয়েন্ট টুল জানা থাকতে হয়, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা তো এরকম জানি না, কনসেপ্ট মানে কিছু ইয়ে আছে কিন্তু ক্লিয়ার না আমার কাছে। ইউটিউবে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা ওকে ক্লাস, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। অলরেডি ঘড়ি কাটায় 10:29 বাজে, তার মানে আধা ঘন্টা আমার এক্সট্রা সময় গেছে আর কি। ওকে গাইস, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। আর আগামীকাল আমাদের রাত 9:30 বাজে আরেকটা ব্যাচের ক্লাস আছে, এবং রাত 9:30টার মধ্যে আমাদের শেষ করতে হবে। সো দ্যাটস দ্য, আগামীকাল যারা ক্লাস করবেন ঠিক 9টা বাজে জয়েন করবেন, 9:30টার মধ্যেই আমরা আপনাদের শেষ করে ওদের সাথে কাজ করব। এবং আগামীকাল মনে হয় ওরা ফ্লায়ার বা ব্রোশার দেখবে, তাহলে আপনারা ফ্লায়ার ব্রোশার সম্পর্কে আইডিয়া পাবেন। ওকে ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আর সফটওয়্যারটা অবশ্যই সবাই ইনস্টল। আমরা কালকে কি শিখবো? আপনারা আগামীকালকে ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস দেখবেন, মানে ইলাস্ট্রেটর ফাইল সেটআপ করা থেকে ভিজিটিং কার্ডের বেসিক শিখবেন, আর তারপর ওদের সাথে ফ্লায়ার দেখতে পারবেন। ফ্লায়ারে ওরা কাজ করবে, ওরা ফ্লায়ার বা ব্রোশারে কাজ করবে। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সফটওয়্যার সবাই ডাউনলোড করে নেবেন, থ্যাংক ইউ। আর এই ক্লাসটা নেক্সট আর 1 ঘন্টার মধ্যে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। সবাইকে